আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেরমিট স্কুলে। আজকে আমাদের হায়ার ম্যাথের এমসিকিউ সলভিং ক্লাসের সেকেন্ড ক্লাস এবং আজকে আমাদের শেষ ক্লাস। তো আজকে কিন্তু আমরা হচ্ছে 4টা অধ্যায় শেষ করব। প্রথমত আমরা দ্বিপদী বিস্তৃতি শেষ করব, তারপর তোমার স্থানাঙ্ক জ্যামিতি শেষ করব, সমতুল্য ভেক্টর শেষ করব এবং সর্বশেষ সম্ভাবনা। এই 4টা চ্যাপ্টার আমরা আজকের ক্লাসে কভার করব। এবং আমরা হায়ার ম্যাথে কিন্তু আরেকটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসে কিন্তু আমরা বীজগাণিতিক শেষ করেছি, বীজগণিত শেষ করেছি, ত্রিকোণমিতি শেষ করেছি, তারপর তোমার অসীম ধারা শেষ করেছি, সূচকাল লগারিদম শেষ করেছি। গত ক্লাসে 4টা চ্যাপ্টার শেষ করেছি, আজকের ক্লাসে আমরা বাকি 4টা চ্যাপ্টার শেষ করবো। তোমরা কিন্তু জানো তোমাদের হায়ার ম্যাথে কিন্তু 8টা চ্যাপ্টার রয়েছে এবং আমরা কিন্তু জেনারেল ম্যাথেরও 4টা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করেছো। তো তোমরা যারা যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছো, তোমরা একটু আমাকে জানাও যে আমাকে ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। যেমন অলরেডি জিৎ জয়েন করে ফেলেছো, ওকে। সাদি, ওকে। ও জাহিদুর রহমান জয়েন হয়ে গিয়েছো, তরিকুল ইসলাম জয়েন হয়ে গিয়েছো, ইশরাত জাহান জয়েন হয়ে গিয়েছো, ওকে। রাশিদা আক্তার মনি জয়েন হয়ে গিয়েছো, আরটিয়া জয়েন হয়ে গিয়েছো, ওকে। মোটামুটি অনেকেই আখি জয়েন হয়ে গিয়েছো, রাফি জয়েন হয়ে গিয়েছো। সবাই আমাকে জানাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা একটু লেখো যে ডান, সব কিছু শোনা যাচ্ছে। ঠিক আছে। আমেনা জয়েন হয়ে গিয়েছো, বেশ অনেকেই জয়েন হয়ে গিয়েছো। জাস্ট তোমরা আমাকে একটু জানাও যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার ভাইয়া শোনা যাচ্ছে, তাহলে আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করে ফেলবো। আমরা একটু আগে ক্লাসটা শুরু করে ফেলেছি যেন কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হলে আমরা সাথে সাথে এটা ব্যবস্থা নিতে পারি। ওকে, অর্পণও জয়েন হয়ে গিয়েছো, ওকে। নওশিনও জয়েন হয়ে গিয়েছো, এই তো। আহমেদ বলছো শোনা যাচ্ছে, রাফি বলছো অল ক্লিয়ার ভাইয়া, ওকে। তাহলে ঠিক আছে, আমাদের প্রবলেম নেই। নাজমুল ইসলামও জয়েন হয়ে গিয়েছো, লাবিব জয়েন হয়ে গিয়েছো, এই তো ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দিয়া জয়েন হয়ে গিয়েছো, ওকে। আচ্ছা, রাফি জানাচ্ছে অল ক্লিয়ার, বাকিরা একটু জানাও যে সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে। দিহান রয় বলছো হ্যাঁ কেমন আছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমাদের ঈদ কিন্তু শেষ, আমরা ঈদের তৃতীয় দিন ক্লাস শুরু করেছিলাম, লাইভ ক্লাসের সিরিজটা। দেখতে দেখতে আমাদের ঈদও শেষ হয়ে গেছে এবং দেখতে দেখতে আমাদের লাইভ ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা একদম শেষ পর্যায়ে আছি। তো তোমাদের কিন্তু আজকে অনেকগুলো এমসিকিউ আছে, তোমাদের পরীক্ষায় আসার মতো, ওই যে ভেক্টর থেকে এমসিকিউগুলো আসছে। তারপর এই তো দেখতে পাচ্ছ সম্ভাবনার আছে, সবগুলোই আছে আর কি। অর্পণ জয়েন হয়ে গিয়েছো, লাম জয়েন হয়ে গিয়েছো, লুবা জয়েন হয়ে গিয়েছো, ভেরি গুড। সাবা জয়েন হয়ে গিয়েছো, সাবা কিন্তু এটা আচ্ছা তোমার ফ্রেন্ডদেরকেও জানাচ্ছ। তো যারা যারা অলরেডি জয়েন হয়েছো তোমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, যেন বাকিরাও জয়েন হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। ওকে। আচ্ছা, মেহাজাবিন ইসলাম বলছো ভাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন, এই তো ভাই পড়ে ফেললাম। চোখের সামনে আসলে পড়ে ফেলি আর কি, যদি না দেখতে পারি তাহলে আর কি পড়তে পারি না, এই দুঃখিত, তার জন্য সরি। বাট তোমরা যারা যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছো লাইভটা শেয়ার দিয়ে ফেলো, আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শুরু। এই যে অলরেডি কিন্তু লাম লাইভটা শেয়ার দিয়ে ফেলেছে, ওকে। ফারাবিও জয়েন হয়ে গিয়েছো, লাভের মতো তোমরাও একটু লাইভটা শেয়ার দিয়ে ফেলো। ঠিক আছে ভাইয়ারা, তোমরা যারা যারা জয়েন হচ্ছ তোমরা সবাই লাইভটা শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, রাফি অলরেডি শেয়ার দিয়ে ফেলেছো, ওকে। রাশিদা আক্তার মনিয়া জয়েন শেয়ার দিয়ে ফেলেছো, ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। এখন 8টা 4 বাজে, আমরা আরেক মিনিট ওয়েট করি নাকি। দেখো আমাদের কিন্তু দ্বিপদী বিস্তৃতির যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আজকে আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আচ্ছা, ওকে। আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা সব কিছু। ইয়েস,
শেয়ার ডান ভাইয়া, কিন্তু কমেন্ট হয় না কেন? আচ্ছা, কমেন্ট আমি পড়তে পাচ্ছি, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। এই তো লাইভটা দেখা যাচ্ছে, আশা করি ঠিকঠাক ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? তোমরা অনেকে ফোনে দেখতেছো, অনেকে ল্যাপটপে দেখতেছো, আমাকে একটু জানাও তো কে কিসে দেখতেছো। সিকিউ সাজেশন চাই, এই যে নীরব বলতেছো হচ্ছে সিকিউ সাজেশন চাই। সিকিউ সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এসকিউ সাজেশন দিয়েছি। ভাই ভেক্টর প্রবলেম, ইয়েস ভেক্টরে কিন্তু ম্যাথ রেখেছে। মোটামুটি তোমাদের পরীক্ষায় ভেক্টরে যা যা আসে মোটামুটি সব কিছুই কিন্তু হচ্ছে আমরা এখানে আমি রেখেছি। এই দেখো ভেক্টরের প্রবলেমগুলো, এই যে ভেক্টরের প্রবলেম আছে, একটু ওয়েট করতে হবে আর কি। আচ্ছা, আবির বলছো ল্যাপটপ দিয়ে দেখো। ওকে ভাই, মোবাইলে, ওই তো অনেকে ফোনে দেখো, অনেকে ল্যাপটপে দেখো, এই কারণে আমি একটু ফোনটাও চেক করে নিই যে ফোনে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, আর আমার সামনে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ থেকে তোমাদের কমেন্টগুলো পড়ি। ল্যাপটপ আছে, আর হচ্ছে তোমার এই দেখো, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ থেকে, আমি এখান থেকে তোমার কমেন্টগুলো পড়ি। এই যে এখানে তোমার কমেন্ট করতেছো, আমার সামনে তোমার থাকে, এই জন্য তোমার হচ্ছে ফোন থেকে একটু চেক করে নিই যে ফোনও দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, চলো তাহলে আমরা 8:06 বেজে গেছে, আমরা ক্লাসটা এখন শুরু করে ফেলি। ওকে, কবির জয়েন হয়ে গিয়েছে। আচ্ছা, আস্তে আস্তে কথা বলবো সবার সাথে সবার কমেন্টই পড়া হবে ইনশাল্লাহ। বাট এখন হচ্ছে তোমরা পড়ায় মনোযোগ দাও, আমরা একটু দেখি যে কোন কোশ্চেনগুলোকে আমরা কীভাবে অ্যান্সার করব। আচ্ছা, সবার 1 নাম্বারটার অ্যান্সারটা বলে ফেলো তো। ভাইয়া সিকিউ কবে দিবেন? সিকিউটা ইনশাল্লাহ কাল বা পরশু থেকে দেওয়া শুরু করে ফেলবো, এটা নিয়ে টেনশন করো না। এসকিউর সাজেশন তো দিচ্ছি, এসকিউর সাজেশনগুলো কি তোমরা দেখছো কিনা? এসকিউর কিন্তু মোটামুটি সবগুলোর সাজেশনই দেওয়া হয়েছে, তো তোমরা যদি চাও তাহলে খুব তাড়াতাড়ি সিকিউর সাজেশনটাও দিয়ে দিব। সিকিউর সাজেশন আমরা অলরেডি রেডি করা আছে, আমি জাস্ট তোমাদেরকে দিব, দিলেই আর কি হয়ে যাবে। তো তোমরা যদি চাও আমি কালকেই অথবা কালকে থেকে দেওয়া শুরু করবো না। ঠিক আছে ভাইয়ারা? ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, কি বললাম ভাইয়া? ভাইয়া লগারিদমের এমসিকিউ পারি না। লগারিদমের এমসিকিউ তো গতকালকে সলভ করা হয়েছে, কালকে ক্লাসটাই করো নাই? গতকালে কিন্তু আমরা লগারিদমের এমসিকিউ সলভ করেছি। লিবা বলছো ভাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকবে ভাইয়া। এসকিউ সলিউশন কোথায় ভাইয়া? পাই নাই, গ্রুপে আছে, আমার প্রোফাইলে ক্লিক করলে তুমি পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এসকিউ সলিউশনও পাও নাই? আহা, সবগুলো তো দিলাম, সমস্যা নেই, দিয়ে দিব নে। সবাই কি খাতা কলম নিয়ে রেডি? আমরা তাহলে হচ্ছে শুরু করব। আচ্ছা আচ্ছা, এসকিউ সলিউশনটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, হয়তো তোমরা অনেকে দেখো নাই, তার জন্য হচ্ছে খুঁজে পাচ্ছ না, আমি আবার দিয়ে দিব না, রিশেয়ার করবো না। ওকে, চলো দেখো। ওকে, লগের একবার ধরলে ভালো, লগ কিন্তু ভাই গতকাল শেষ করা হয়েছে দিয়া, তো যদি প্রবলেম থাকে আমি ইনশাল্লাহ আরেকবার ভিডিও দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, দেখো কি বলা হয়েছে, যে তোমাকে বলছে যে তোমার 1+x গুণাকারে আছে 1-x^5 সাথে, বলছে এই বিস্তারের এক্সের সহগ আসলে কত। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব? মোটামুটি খুব ইজিলি সলভ করতে পারো তুমি। এই যে 1+x আছে না, এটাকে রেখে দাও, আর এটাকে জাস্ট একটু বিস্তার করে ফেলো। তাহলে এটা বিস্তার করলে কত হবে? এই যে 1-5x, আমার আর দরকার নেই, কারণ আমার এক্সের পাওয়ার কত 1 না, তাহলে -5x 2 নাম্বার টার্ম পর্যন্ত থাকলেই আমার হয়েছে, আর পরের টার্ম তো হয়ে যাবে তোমার x², তাই না? 10x² হয়ে যাবে, ওইটা তো আমার দরকার নেই, তো ওই পর্যন্ত আমার আর দরকারই নেই, এতটুকু রাখলে আমার হয়ে যাচ্ছে। আমরা তো এই ফর্মুলাগুলো শিখেছি, তাই না? আমরা কি ফর্মুলাগুলো পারি না, রাইট? তো
এখন আমাদের তো দরকার তোমার এক্সের যে সহগটা, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে তো আসলে 1ই হচ্ছে, 1 দিয়ে -5x-কে গুণ করলে কত হবে, -5x হবে, আর এই 1 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে, +x হয়ে যাবে। আমাদের আর গুণ করার প্রয়োজন নেই, এক্স এটাকে গুণ করলে এক্স স্কোয়ার চলে আসবে, তো আমরা আর গুণ করবো না, রেখে দেবে ভাবি। তাহলে -5x আর এক্স দুটো যোগ হয়ে কত হয়ে যাবে, -4x হয়ে যাবে না? তাহলে দেখো আমার এক্সের টার্ম পেয়ে যাচ্ছে, আর এখানে 1 আছে, এই 1 তো আর দরকার নেই। তাহলে আমার শুধুমাত্র দরকার এক্সের টার্মের সহগ আসলে কত, সেটা কত, -4, রাইট? তাহলে অ্যান্সার হয়ে যাবে -4। তোমরা হয়তোবা অনেকে -5 বলতেছো, -5 কিন্তু 1 - x হোল টু দি পাওয়ার 5কে বিস্তার করলে তুমি -5 পাচ্ছ, বাট তার সাথে কি আমার 1 + x গুণ আকারে আছে না, এটা কিন্তু গুণ করতে হবে, এখানে আমরা ভুলটা করব। বুঝতে পেরেছি? তাহলে একের হবে কিন্তু তোমার 3, -4, -5 না। বুঝতে পারছো? এটা কিন্তু সি হবে। আচ্ছা, এখন সেম প্রবলেমটা কিন্তু তোমার এটাও, যে তোমার 3 + x ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার 8-এর বিস্তৃতিতে এক্সের সহগ কত, সেমভাবে করবা। এই যে 3 + x লিখবা এইভাবে, 1 - x হোল টু দি পাওয়ার 8কে তুমি বিস্তার করলে আসলে কত পাবা, এই যে 1 - x-ই পাবা, তাই না? 1 - 8x পাবা আর কি, যে 8 আছে না। ফর্মুলা কি, এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কী ছিল, 1 + nx প্লাস n ইন্টু n-1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, তাই না? তারপর n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল হোল টু এক্স টু দি পাওয়ার 3, ওই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি। তাহলে সেকেন্ড টার্মে আমার কত হয়ে যাবে, 1 - nx, তাই না? এই যে n x কত, -x, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, -8x চলে আসতেছে। তারপরে পার্ট আমাদের লাগবে না, কারণ কি পরেরটা তোমার যে এক্স স্কোয়ার চলে আসবে না পরের টার্মে, বাট আমার তো এখানে চাচ্ছে এক্সের সহগ, তাহলে আমার এক্স স্কোয়ার তো লাগবে না, তাহলে আমার ওইটা আর লিখবই না। এখন খালি আমরা গুণ করে দেবো, এই 3 দিয়ে 1কে গুণ করলে কত হয়ে যাবে, 3 দিয়ে -8কে গুণ করলে কত হবে, -24x, এই যে আমার এক্সের টার্মটা থেকে যাচ্ছে। আবার এক্স দিয়ে 1কে গুণ করলে কত হবে, 1 ইন্টু এক্স মানে +x। এখন এক্স দিয়ে -8x-কে আমরা গুণ করাই দরকার নেই, কারণ কি এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, তো এটা আমার দরকারই নেই, আর লিখবই না। তাহলে এই 3 তো আর লাগতেছে না, এই -3 লিখি, তাও -24x + x মিলে কত হয়ে যাবে, -23x হয়ে যাবে না? তাহলে দেখো আমরা এক্সের টার্ম পেয়ে গেছি, আর বাকি কী পদ আছে আমার দরকারই নেই, কারণ বাকিগুলো এক্স স্কোয়ারের টার্ম, এক্স টু দি পাওয়ার 3 এর টার্ম। এখন এই এক্সের সহগ আসলে কত, -23 হয়ে যাচ্ছে। তাহলে কত নাম্বারে আছে, 3 নাম্বারে আছে, 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন এটা শর্টকাট যদি তুমি করতে যাও আরও বেশি কষ্ট হয়ে যাবে, যেগুলো খুবই ইজি ম্যাথ, যেগুলো তুমি অ্যাকচুয়ালি হাতে কলমে করে ফেলতে পারবা, এগুলোর জন্য আসলে তোমার অত শর্টকাট শেখার দরকার নেই। খালি ক্যালকুলেশনটাকে ফাস্ট করো, যে তুমি কীভাবে ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে পারো। যদি তোমার ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে যায়, তাহলে তুমি দেখো শর্টকাট মনে রাখার থেকে, তুমি এগুলো নর্মাল ম্যাথ, তো এগুলোর জন্য শর্টকাটটা মনে রাখাতেও তো কঠিন, তাই না? তো সব কিছু আমরা শর্টকাট শেখার ট্রাই করবো না, যেগুলো আমাদের ম্যাথ করাটা আমাদের জন্য ইজি, জাস্ট ক্যালকুলেশন একটু ফাস্ট করলে হয়ে যাবে, এগুলো আমরা ট্রাই করবো ক্যালকুলেশনটা যেন আমরা ফাস্ট করতে পারি। কারণ এই দুইটা ম্যাথে কিন্তু তোমার 10 সেকেন্ডের বেশি লাগবে না, তুমি যদি ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারো। বুঝতে পারতেছো? যারা এটা একটু ভুল বলেছিল, -5 বলেছিল, তারা কি এবার বুঝতে পেরেছো যে এটা আসলে তোমার -23 কেন হচ্ছে? ওকে, চলো সামনের দিকে আগে, তারপর আমরা 4 নাম্বারটাই যাই। আচ্ছা, একজন বলছে ভাই 3 নাম্বারটা কোথায়? আমি কিন্তু গত ক্লাসে তোমাকে বলেছিলাম যে এগুলো কিন্তু আমি যে সাজেশনটা তোমাদের জন্য বানিয়েছি প্রতি চ্যাপ্টারের জন্য, ওইখান থেকে নেওয়া, কারণ প্রতি চ্যাপ্টারের প্রায় তোমার 70টা থেকে 80টা এমসিকিউ আছে, ওখান থেকে আমি বাছাই করে করে, কারণ দেখা যাবে একই টাইপের, এই টাইপেরই এমসিকিউ তোমার অনেকগুলো আছে, তো ওই টাইপের আর রাখি নেই, টাইপ ধরে ধরে রাখছি আর কি। বুঝতে পেরেছ? তারপর 4 নাম্বারে তোমার আরেকটা টাইপ বলছে, এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত, মানে এক্স বর্জিত পদের মান আসলে কত। এখন এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে কীভাবে করব? এই টাইপের ম্যাথ করার জন্য হচ্ছে আমরা সবসময় তোমার সাধারণ পদটা বের করে ফেলবো, সবসময় সাধারণ পদ বের করব। সাধারণ পদের ফর্মুলা আমাদের কী ছিল? সাধারণ পদ কী ছিল? এই টি আর প্লাস 1তম পদ, যেটা যে এন সি আর, মনে করো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিটা আমি সাধারণ পদ বের করতে চাই। ফর্মুলা কী ছিল? এন সি আর এ টু দি পাওয়ার, এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, ছিল না ফর্মুলাটা? এখানে কততম পদ? এই যে আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদই হচ্ছে আমাদের সাধারণ পদ।
এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা মাথায় রাখো, এই ফর্মুলাতে প্র্যাকটিস করে যত পারো প্র্যাকটিস করে ম্যাথগুলো করবা, তাহলে দেখবা যে তুমি আর অনেক ফাস্ট হয়ে যাচ্ছে তোমার ক্যালকুলেশন এবং খুব ইজিলি তুমি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারতেছো। তাহলে একটু চিন্তা করো, আমাকে বলছে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত, তাই তো? তাহলে চলো আমরা দেখি যে তোমাকে যা দেওয়া আছে কোশ্চেনে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3। আমি একটু আস্তে করে দেখাচ্ছি, বাট তুমি যখন ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারবা দেখবা যে খুবই তাড়াতাড়ি, তোমার 20 সেকেন্ডও লাগতেছে না, খালি ফর্মুলা লিখবা, মান বসাই দেবা, শেষ। তাহলে আমাদের কি লাগবে? এক্স বর্জিত পদের মান লাগবে না? তার মানে আমি সাধারণ পদটা আগে বের করে ফেলবো। তার সাধারণ পদ কত? এই যে টি আর প্লাস 1। তাহলে কত হয়ে যাবে? ফর্মুলা এন সি আর, এন এর মান কত? এন হচ্ছে যে আমাদের পাওয়ারটা 6, তার মানে 6 সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর। এখানে এ কত? এখানে এ কিন্তু 1। তাহলে আমরা যদি লিখি যে 1 টু দি পাওয়ার যে কোনো কিছু, 1 টু দি পাওয়ার যে কোনো কিছু, তা আসলে 1, তো এটা আমি আর লিখতেছি না, শুধু 1 দিয়ে দিলাম। তারপর এখানে আছে কি বি টু দি পাওয়ার আর, এখানে বি কত? এখানে বি কিন্তু মাইনাস, তো মাইনাস সহ লিখবা যে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3, এই পুরোটা হচ্ছে আমাদের বি, হোল টু দি পাওয়ার আমরা কত দিয়ে দিব? আর দিয়ে দিব। বুঝতে পারলাম? হোল টু দি পাওয়ার আমরা আর দিয়ে দিব। তাহলে কত হয়ে যাবে? যে 6 সি আর 1 গুণ আকারে আছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, তোমার এখানে মাইনাসই রাখতেছি বা এইভাবে লিখতে পারো, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার তোমার কত হয়ে যাবে? 2 আর, আর 3 টু দি পাওয়ার আর হয়ে যাবে, এরকম তোমার হয়ে যাচ্ছে, তাই তো? এখন আমাকে কি বলছে? আমাকে বলছে এক্স বর্জিত, যেই পদে এক্স থাকবে না। তাহলে আমাকে একটু বলো তো, এক্স বর্জিত আসলে মানে কি? যে এই পদটা, এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। এখন এই পদে আমি চাচ্ছি এক্স থাকবে না, এক্স না থাকা মানে কি? এক্সের পাওয়ার 0 হয়ে যাবে না? তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এমন হয়ে যাবে যে 2 আর এর মান আসলে 0 হয়ে যাচ্ছে। এই যে এই এক্সের পাওয়ার 0 হয়ে যাচ্ছে, এক্সের পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 1 হয়ে গেলেই তো আমাদের এখানে আর কোনো এক্স থাকতেছে না, এক্স বর্জিত পদ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়ে যাব 0। এখন এই 0ই তুমি এখানে বসাই দেবা, কি হয়ে যাবে? 6c0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0। এইটার মান আসলে তুমি আসলে 1ই পাবা। ক্যালকুলেশন করে দেখো, তুমি 1 পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, তো এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে সবগুলোর জন্য আমরা সাধারণ পদ ইউজ করব। একটু ক্যালকুলেশনটা ফাস্ট করলে দেখবা যে তুমি খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারতেছো। আমরা কি সবাই বুঝতেছি এটা? এটা যে 1 হয়েছে আমরা কি সবাই বুঝছি? এই দেখো 6c0 মান হচ্ছে আমাদের 1, দেখছো? আর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1ই হবে, তার মানে 1 ইন্টু 1 ডিভাইড বাই 1 মানে 1ই হচ্ছে, রাইট? তাহলে আমি এটা বুঝতে পারলাম। আচ্ছা, পরের ম্যাটটা দেখো, বলছে এত এর বিস্তৃতিতে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে এর মান কত হবে? সেম কাজ করব আমরা, সাধারণ পদটা বের করে ফেলবো। এই যে তোমার 1 মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার 6 এর সাধারণ পদটা বের করে ফেলবো। এই যে টি আর প্লাস 1 তম পদ বের করে ফেলবো। কি ছিল? 6cr, এই ফর্মুলাটা এনসিআর এর ফর্মুলা, যে এনসিআর, এন মানে কত? 6cr এ টু দি পাওয়ার এন মাইনাস আর। এখানে এ মানে কত? এখানে এ মানে 1 না? তাহলে 1 টু দি পাওয়ার যাই করি সেটা তো আসলে 1ই হয়ে যাবে, তো এটা লিখা আর না লিখা একই কথা, আমি লিখবো না। তারপর বি টু দি পাওয়ার আর হয়ে যাবে। তাহলে বি কত? বি হচ্ছে তোমার মাইনাস এ এক্স, তাহলে মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে? এটাই ভাই আমার সাধারণ পদ, এই জিনিসটাই আমার সাধারণ পদ। তো এটাকে তুমি আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এভাবে, 6cr মাইনাস এ হোল টু দি পাওয়ার আর, এটাকে একসাথে রাখো, আর এক্স টু দি পাওয়ার আর এটাকে একসাথে রাখো। এবার আমাকে কি বলছে কোশ্চেনে দেখো, বলছে এক্স টু দি পাওয়ার আর আর সরি এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান। তাহলে আমি একবার এক্সের আর এর পাওয়ার 3 বসাবো, আর একবার এক্সের পাওয়ার 4 বসাবো, বসাই বলবো যে এই সহগ দুটা পরস্পর সমান। এক্সের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকে এটাই সহগ না? তার মানে এটাই হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে একবার আর এর মান 3 বসাই, 3 বসালে কত হবে? 6c3 ইন্টু মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল হয়ে যাবে 6c4 ইন্টু মাইনাস এ হোল টু দি পাওয়ার 4। বললো না যে তোমার এক্স টু দি পাওয়ার 3a আর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমান। তাহলে একবার আমি 3 বসাবো, এই যে 3 বসাইলাম এক্সের, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে, এটা সহগ হচ্ছে এটা, এই যে এটা। আর একবার 4 বসাবো, মানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? এই যে এটা, এবং তারা পরস্পর সমান।
এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে প্রেস করলে কিন্তু মান বের হয়ে যাবে। তারপর আমরা একটু কাটাকাটি করে তোমাকে দেখাই। এখানে মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 আছে, তার মানে এটা হয়ে যাবে কত, মাইনাস এ কিউব 6c3, আর এখানে কত আছে 6c4 আছে, আর মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 আছে। যেহেতু তোমার এখানে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা তোমার চলে যাবে, হবে শুধুমাত্র এ টু দি পাওয়ার 4। এখানে তোমার আছে এ টু দি পাওয়ার 3, এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে কাটাকাটি গেলে এখানে শুধু একটা এ থাকবে। তাহলে এর মানটা আমরা কীভাবে বের করবো, এই যে এখানে এ থাকুক, তাহলে এখানে 6c3 ডিভাইডেড বাই 6c4 করে ফেলবো। এই যে এটাকে জাস্ট এখানে ভাগ করে দিব। তাহলে এটা ভাগ করে আমাদের এর মান যা আসবে, এটাই আমাদের এর মান কত হবে, এই যে 6c3 ভাগ 6c4, আমরা 4 ডিভাইড বাই 3 পাচ্ছি। তাহলে খ নাম্বারটি আমাদের কারেক্ট অ্যান্সার। শোনো, এখানে তো আমি এত কিছু করলাম না, আসলে তোমাদের বোঝানোর জন্য এত বড় বড় করে করা হয়েছে, বাট তুমি যদি এটা একটু প্র্যাকটিস করতে থাকো বাসায়, দেখবা যে আসলে এত কিছু করা লাগতেছে না। বুঝতে পারতেছো? তো বেস্ট অপশন তোমার হচ্ছে এই সাধারণ পদটা, এটা খুব ভালো করে শিখে ফেলো, কারণ এটা তোমার সৃজনশীলের জন্য অনেক বেশি লাগবে। তোমার এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়, কোশ্চেন হওয়া মানেই তোমার সাধারণ পদ থেকে কোশ্চেন হবে। তো একদম এই ফর্মুলাটা দিয়ে যতগুলো ম্যাথ আছে এমনভাবে করো যেন তুমি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো। তুমি বিশ্বাস করো, এটা 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবা যদি তোমার প্র্যাকটিস থাকে, ইনাফ প্র্যাকটিস থাকে। আচ্ছা, এখন তোমাদের অনেকের মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা তো আমি MS 100 ইউজ করি, 100 MS ইউজ করি, আমি সি কীভাবে পাবো? এই দেখো, তোমরা এই যে 6 দিবা, শিফট দিয়ে যে ভাগে প্রেস করবা, সি পেয়ে যাবা। এখানে কত ছিল, 6c3 ছিল না, তারপর 3 প্রেস করবা, কত পাচ্ছ দেখো, এই যে 20 পাচ্ছ। তারপর এখানে একটা ভাগ দিবা, আবার 6c কত 4, এই যে তোমরা পাচ্ছ 1.33, মানে কত, এই যে এই মানটাই আর কি, 4 ডিভাইড বাই 3। একটু কষ্ট করতে হবে। এবং তোমরা যারা হচ্ছে CW ক্যালকুলেটর ইউজ করো, তোমাদের জন্য একটু বের করাটা কষ্ট হবে। তোমাদের প্রথমে হচ্ছে 6 লিখতে হবে, যে 6, অথবা তুমি প্রথমত এই ভাগ দিয়ে দাও, পরে 6 লিখবা। তারপর ক্যাটালগে যাবা, এই যে এটা হচ্ছে ক্যাটালগ বাটন, তুমি এই ক্যাটালগ বাটনে প্রেস করবা। ক্যাটালগ বাটনে আমি প্রেস করলাম, দেখবা তুমি এখানে প্রবাবিলিটি একটা অপশন পাচ্ছ। তুমি এই যে এই নিচে অ্যারো চিহ্নতে প্রেস করে প্রবাবিলিটিতে ওকে প্রেস করবা। দেখবা তুমি এখানে ফ্যাক্টোরিয়াল পাচ্ছ, পারমুটেশন পাচ্ছ, কম্বিনেশন পাচ্ছ। কম্বিনেশন মানে হচ্ছে সি, আমরা কম্বিনেশনে চলে যাব। এই যে তুমি সি পেয়ে গেলা, তারপর 6c3 করবা, নিচে সেমভাবে করবা, এই যে 6 ক্যাটালগ প্রবাবিলিটি কম্বিনেশন 4, এক্সিকিউট করলেই তুমি 4 ডিভাইড বাই 3 পেয়ে যাচ্ছ। বুঝতেছি? ভাইয়া সৃজনশীলে এই সূত্র ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে। আমি তো তোমাকে বললাম সৃজনশীলও তুমি এটা ইউজ করতে পারবা, খুব ইজিলি ইউজ করতে পারবা। আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা। পরে কি বলা হয়েছে, যে এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটা? ভাইয়া আমরা কিন্তু একটু আগে তোমার TR+1 এর ফর্মুলা শিখেছি, যে TR+1 কত ছিল, NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r, তাই না? এটাই হচ্ছে এততম পদ। আমাকে বলছে তৃতীয় পদ। এখন বলো তো, তৃতীয় পদের জন্য আমরা এটাকে কীভাবে ভাঙাবো? তৃতীয় পদ মানে কি, 2+1তম পদ না? তাহলে এখানে আর এর মান হয়ে যাবে 2, এটাই হচ্ছে আমাদের আর এর মান। এই যে R+1তম পদ মানে তৃতীয় পদ, তাহলে 3কে আমরা কীভাবে ভাঙাবো, যে R+1 মানে 2+1, তাহলে এটাই হচ্ছে আমাদের আর এর মান। এটা বুঝতে হবে, এটা বুঝতে পারলেই ম্যাথ তুমি পেরে যাবে। এটাই হচ্ছে আমাদের আর। তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, এত এর বিস্তৃতির জন্য কি করব, যে T2+1, তার মানে NCR, n মানে 4CR, আর মানে 2, 1 টু দি পাওয়ার কত হবে, 4 মাইনাস 2 ইন্টু b টু দি পাওয়ার, b মানে যে এটা মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার r, r মানে 2। তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে যে 4c2 তোমার এক্স স্কোয়ার, তোমার 2 স্কোয়ার মানে কত 4, 4c2 মানে কত 6, এক্স স্কোয়ার ডিভাইড বাই 4। আচ্ছা, 4c2 মানে 6, যে খেয়াল করে দেখো, এই যে 4c2 এই 6 চলে আসছে, মান বের করে নেবা। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করবো, কাটাকাটি যায় 2 দিয়ে, এই যে 6 3 আর এখানে 2, তার মানে 2 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2 এক্স স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কি অপশনে আছে? হ্যাঁ, এই যে 3 নাম্বারটা 3x স্কোয়ার ডিভাইড বাই 2, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়ারা? ভাইয়া মাইনাস হবে না, এই যে মাইনাস দিয়েছি। মাইনাসটা কেন গায়েব হয়ে গেল, কারণ আমার পাওয়ারটা হচ্ছে জোর। আমরা কি জানি, আমরা যদি হচ্ছে -1 হোল স্কোয়ার করি, দেখো তুমি +1 পাচ্ছ, রাইট? এই তো, আমরা তাহলে নেক্সট প্রবলেমটায় চলে যাই।
দেখো কি বলছে, তারপর এই প্রবলেমটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা আসলে কত। আমরা কি জানি যে তোমার যদি এমন থাকে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n থাকে, এটার পদ সংখ্যা কত হবে? পাওয়ারের থেকে এক বেশি, পদ সংখ্যা হবে n প্লাস ওয়ান, এতটি n প্লাস ওয়ানটি। পাওয়ার যত, পাওয়ারের থেকে এক বেশি হবে পদ সংখ্যা, ঠিক আছে? এখন তোমাকে একটু দেখতে হবে যে আমাকে যে বিস্তারটা দেওয়া আছে তাহলে এখানে পদ সংখ্যা কয়টা? 1 2 3 4, আবার পাওয়ার কত আছে? 4। মানে তুমি এটা অ্যান্সার কত দিবা বলো তো? বলছিলাম না পাওয়ার যত পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি, এখানে তাহলে পাওয়ার কত? 4, তাহলে এটা পদ সংখ্যা কত হবে? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কিনা বলো? ও ইয়েস, তোমরা 5-এর বলতেছিলা। ইয়েস, 5-এর তো মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল, তার মানে -4/3 হবে। গুড, এটা 4/3 না, এইখানে একটা মাইনাস ছিল কিন্তু এটা ইগনোর করা যাবে না, এই জন্য এটা ডি হবে। এটা ভুল, এটা রাইট। ভেরি গুড, ভেরি গুড ভাইয়ারা। আচ্ছা, তারপর পার্টটা দেখো যে তাহলে এটার পদ সংখ্যা কত হবে। তোমরা অনেকে হয়তো বা ভুলে এটা 5 বলে ফেলতে পারো, বাট আমরা এই ভুলটা করব না। কেন এই ভুলটা করব না? তোমরা যারা যারা 5 বলতেছো, এই ভুলটা আমরা করব না, কারণ আমাদের দেখতে হবে এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য যখন তোমার এখানে 2টা পদ থাকবে। আমি দ্বিপদী বিস্তৃতি করব, বাট এখানে কিন্তু দ্বিপদী বিস্তৃতি না, এখানে আসলে তোমার 4টা পদ আছে। এখন আমাদের দেখতে হবে এই যে 4টা পদ আছে, এই 4টা পদে আমি কোন ফর্মুলায় ফেলাইতে পারি কিনা। কলেজে উঠে তুমি দ্বিপদী ছাড়া ত্রিপদী বা চতুর্থপদী আরও অনেক বড় বড় সংখ্যার পদ সংখ্যা বের করা শিখবো, এটা একটা ফর্মুলাও আছে, বাট এখন তোমার এটা লাগবে না। আমরা একটা কাজ করব, খেয়াল করে দেখো তো, এটা কি তোমার x-1 হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা না? এই যে এটা x-1 হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা না, এই ভিতরেরটা? তার উপরে কত আছে? হোল টু দি পাওয়ার 4 আছে, যে 4। তার মানে তোমার কত হয়ে যাবে? x-1 হোল টু দি পাওয়ার, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 3 আর 4 গুণ হয়ে যাবে তোমার 12। তার মানে এখানে পাওয়ার কত? 12 অ্যাকচুয়ালি। তাহলে এটা দ্বিপদী, এই যে x প্লাস a প্লাস b x-1, রাইট? তাহলে এবার পাওয়ার কিন্তু তোমার 12, তাহলে পদ সংখ্যা হবে পাওয়ারের থেকে এক বেশি, তার মানে হয়ে যাবে 12 + 1, তার মানে 13। এই যে যারা বুঝতে পারোনি তাদের জন্য একটু বলি, এই যে জিনিসটা দেখতেছো x টু দি পাওয়ার 3 - 3x স্কোয়ার প্লাস 3x - 1, এটার মানে আসলে x-1 হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা। মানে a - b হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা আমরা শিখেছিলাম না, যে a কিউব মানে এখানে x কিউব হয়ে যাবে, -3a স্কোয়ার b মানে x স্কোয়ার ইন্টু b মানে 1, প্লাস 3ab স্কোয়ার, 3a মানে x আর b মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1ই, মাইনাস b কিউব মানে কত? এখানে 1 কিউব মানে 1ই। তাহলে দেখো যে এটা আর এটা আসলে সেম জিনিসই, তাহলে তুমি এটার পরিবর্তে লিখতে পারবা x-1 হোল টু দি পাওয়ার 3 লিখে দিলাম। এই যে এটার পরিবর্তে x-3 হোল টু দি পাওয়ার 3 লিখে দিলাম। তার উপরে আবার আছে পাওয়ার 4, আর আমরা কি জানি পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 3 আর 4 গুণ হয়ে যাবে 12। এবার দেখো আমার দ্বিপদী বিস্তার হয়ে গেল এবং তার পাওয়ার কিন্তু 12, তাহলে পদ সংখ্যা কত হবে? 12 থেকে এক বেশি, মানে 13টা। বুঝতে পারছো? এটা আমার একটু সতর্ক থাকবো, আমরা দেখি জাস্ট 1 যোগ করে 5 দিয়ে দিব না, এটা হয়ে যাবে তোমার 13। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ তোমাকে বলা আছে। বলছে k এর মান কত। এই টাইপের ম্যাথগুলো তুমি খুবই ইজিলি এই যে t r+1 দিয়ে করে ফেলবা। ফর্মুলাটা লিখে দিলাম, এই যে t r+1 কী ছিল? NCR a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r। এই বিস্তারটা বলছে না, এটার তোমার সাধারণ পদ বের করে ফেলো। তাহলে কত হবে? n এর মান কত হবে? 7cr। a মানে কত? a মানে 1, তার মানে তোমার আসলে a টার্মটা লিখাই লাগতেছে না, এটা বাদ। b কত? b মানে তোমার হচ্ছে যে -x / k হোল টু দি পাওয়ার তোমার r, রাইট? তো তুমি এখন এটাকে একটু সুন্দর করে এইভাবে লিখো যে তোমার 7cr -1 হোল টু দি পাওয়ার r, এই যে -1 এখানে মাইনাস আছে না, তো এটাকে আমি -1 হোল টু দি পাওয়ার r লিখলাম, আর এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার r / k টু দি পাওয়ার r। বুঝতেছি? ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা, এখন বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ হচ্ছে এত,
এক্স টু দি পাওয়ার থ্রি, খেয়াল করে দেখো এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার আর। তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি আনার জন্য আমার আর এর মান কত বসাইতে হবে? অবশ্যই থ্রি বসাইতে হবে। আর এর মান যদি আমি থ্রি বসাই তাহলে কিন্তু আমার এখানে এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে, তার মানে এখানে আর এর মান হয়ে যাবে থ্রি, এটা আমি অলরেডি কিন্তু জানি। তাহলে বসাই দাও, এখানে আর এর মান থ্রি বসাই দাও। আর এর মান থ্রি বসালে আমি কত পাই? 7c3 মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি কে টু দি পাওয়ার থ্রি। আমার তো বলছে এক্স টু দি পাওয়ার থ্রি এর সহগ, সহগ মানে কি? সহগ মানে এই পুরাটা, যে সেভেন সি থ্রি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি মানে মাইনাস ওয়ান, তাও লিখি পুরাটা, আর ওয়ান ডিভাইড বাই কে টু দি পাওয়ার থ্রি, এটাই হচ্ছে আমাদের সহগ, এক্স টু দি পাওয়ার থ্রি এর সহগ। এটার মানে কত? এটার মানে তোমার হচ্ছে -35 ডিভাইডেড বাই 27, এটা সমান বলা হয়েছে। এখন তুমি খুব ইজিলি কে এর মানটা বের করে ফেলতে পারবে না, জাস্ট ক্যালকুলেটরে প্রেস করবো। কীভাবে প্রেস করব? আমরা এক কাজ করি, কে টু দি পাওয়ার থ্রিকে ওই পাশে নিয়েছে, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কেমন হয়ে যাবে? এই যে 7c3 মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি মানে কত? তোমার মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস থাকলো। আর এখানে কত আছে? -35 ডিভাইড বাই 27 ইকুয়াল টু তোমার কে টু দি পাওয়ার থ্রি। মাইনাসে মাইনাস তোমার কাটাকাটি চলে যাবে, প্লাস হয়ে যাবে। এখন চলো আমরা এটাকে ক্যালকুলেশন করি, জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই হবে, যে 7c3 ডিভাইডেড বাই 35 ডিভাইডেড বাই 27, দেখো আমরা কত পাচ্ছি? 27 পাচ্ছি। এই পুরাটার মান পাচ্ছি 27, এটাই মানে তোমার কে টু দি পাওয়ার থ্রি এর মান। তাহলে কে এর মান কত হবে? কিউব রুট করে ফেলো, এই যে কিউব রুট অফ 27, তার মানে থ্রি পাচ্ছি। কে এর মান আমরা কত পেলাম? থ্রি পেয়ে গেলাম। খুবই ইজি না ম্যাথটা? তার মানে তুমি দেখতেছো যে আসলে এই একটা ফর্মুলা যদি তুমি জানো, তুমি আসলে অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবা, অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবা, এবং এটা তোমার কিন্তু আসলে সিকিউতেও লাগবে, এবং খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা আমাদের জন্য। তো এই ফর্মুলাটা খুবই ভালো করে প্র্যাকটিস করবা বাসায়, আর কোনো শর্টকাট শেখা লাগবে না, একটু প্র্যাকটিস করলে সবগুলো ম্যাথ ঝটপট করে ফেলতে পারবা। কতগুলো শর্টকাট মনে রাখবা, তাই না? তো এতগুলো শর্টকাট মনে রাখার থেকে একটা মনে রাখো, এটাকে ভালো করে প্র্যাকটিস করো, যেন তুমি এগুলো 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারো। তোমার যদি খুব ভালো আয়ত্তে থাকে এই ফর্মুলাটা, তাহলে কিন্তু তোমার 30 সেকেন্ডও লাগবে না এগুলো মান বের করা। আশা করি বুঝতেছো। তাহলে এটার মান কত বের করলাম? থ্রি না? হ্যাঁ থ্রি। তাহলে এই যে 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার। একটু বুঝে শুনে দাগায়ও, যেমন দেখো একটু আগে কিন্তু আমি মাইনাসের জায়গায় প্লাস দাগাই ফেলছিলাম, এই ধরনের ভুলগুলো যেন না হয়, একটু ক্যালকুলেশনগুলো খুব সাবধানে করবা। তোমার এই একটু অসাবধানতার কারণে দেখবা তোমাদের অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, এগুলো যেন আমাদের না হয়। আচ্ছা, পরের পার্টটা দেখো আমাদের, এটা তাহলে এখন তোমরা বলতে পারবো আশা করি। অলরেডি কিন্তু অনেকে আমাকে অ্যান্সার দিয়েছো, লাম অ্যান্সার দিয়েছো, লাম অনেক আগে অ্যান্সার দিয়ে ফেলেছিলাম। আচ্ছা দেখো তো এটাকে আমরা চাইলে কোনো একটা ফর্মুলায় ফেলাইতে পারি কিনা? কত আছে? 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার। দেখে কিন্তু বুঝতেছো তোমার এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তাহলে a মানে কি? 9কে তুমি কীভাবে লিখতে পারো? 3 স্কোয়ার, তাই না? এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটাকে তুমি লিখতে পারো 3 মাইনাস এক্স হোল স্কোয়ার, অথবা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এটা লিখলেই হবে, তাই তো? এটাই মানে কিন্তু এটা। তার উপরে আছে কত? 3n। তার মানে তুমি আসলে এটাকে লিখতে পারো এই যে এক্স 3 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3n। 2 ইন্টু 3n মানে কত হয়ে যাবে? 2 আর 3 মানে 6, এই যে 6n হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো বলো? বলছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা কি জানি এটার পদ সংখ্যা কত হবে বলো? পাওয়ার যত তার থেকে এক বেশি, তার মানে এটার পদ সংখ্যা হচ্ছে 6n প্লাস 1। বলছি এটাই হচ্ছে 7 এর সমান। তাহলে এখানে 6n ইকুয়াল টু কত হয়ে যাবে? 7 মাইনাস 1 মানে 6, n ইকুয়াল টু হয়ে যাবে 6 ডিভাইড বাই 6 মানে 1। তাহলে n এর মান আসলে 1। তাহলে কত নাম্বার অ্যান্সার বলো? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সবাই একটু জানাও ভাইয়া। ওকে, তাহলে 1 হচ্ছে, ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। পরের পার্টটা দেখো যে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা, এটা আমাদের বের করতে হবে।
এখন মধ্যপদের কিন্তু হচ্ছে আমরা বেশ কয়টা ফর্মুলা জানি, রাইট? মধ্যপদের জন্য আমরা ফর্মুলা পড়েছিলাম না? বাট তুমি কিন্তু এটা যেহেতু ছোট, এটার কিন্তু মধ্যপদটা তুমি আসলে দেখেই বুঝতেছো মধ্যপদ কত হবে। দেখো তো এখানে পাওয়ার কত, 4, তাহলে পদ সংখ্যা কয়টা হবে? 4 + 1 মানে 5টা। তাহলে মধ্যপদ কত হবে? আমাদের মধ্যপদের ফর্মুলা কি ছিল? যে n/2 + 1, তাহলে n কত? n মানে 4, 4/2 মানে 2, 2 + 1 মানে তোমার হচ্ছে 3, মানে 3 নাম্বার পদটা হচ্ছে আমাদের মধ্যপদ। তোমাদের ফর্মুলাগুলো কি মনে আছে কিনা? যদি তোমার পাওয়ার জোড় হয় মধ্যপদ কয়টা হয়? একটি। আর মধ্যপদটা কি হয়? n/2 + 1 তম পদ মধ্যপদ হয়। এখানে পাওয়ার কত? জোড় না? তাহলে আমাদের পদ সংখ্যা হবে বেজোড়, মধ্যপদ হবে একটা। ঠিক একইভাবে যদি আমাদের পাওয়ার বেজোড় হয়, পাওয়ার বেজোড় মানে n বেজোড়, তখন তোমার পদ সংখ্যা কি হবে? জোড় সংখ্যক, তখন তোমার মধ্যপদ হবে দুইটা, মধ্যপদ দুটি। মনে আছে কিনা বলো? একটা কি ছিল? n + 1/2 এবং n + 1/2 + 1, এততম পদ হচ্ছে আমাদের মধ্যপদ। আচ্ছা, তাহলে এতই বিস্তৃতিতে মধ্যপদ বের করতে বলছে, তাহলে তো আমরা বুঝলাম যেটা মধ্যপদ আসলে কততম পদ? 3 নাম্বার পদ হচ্ছে আমাদের মধ্যপদ। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? যে t3, টার্ম 3, এই টার্ম 3কে আমরা কীভাবে ভাঙায় লিখবো? যে r+1 এর মতো করে লিখবো, মানে t2 + 1, তারপরে 2 + 1 হয়ে যাবে কত? nc 4c2 a⁻, মানে 1, এটা লেখা লাগতেছে না, কত হবে? -x/2 হোল স্কোয়ার, রাইট? তাহলে 6c2 মানে কত? 4c2 মানে কত? 6, এটা হয়ে যাবে x²/2, মানে একটু আগে যেটা করলাম এটাই 3/2 x²। মাইনাস কেন চলে যাচ্ছে? কারণ -1 হোল স্কোয়ার মানে কত? পাওয়ার যেহেতু তোমার জোর, তাহলে তোমার মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি। ভেরি গুড। এই যে এটা একটু আগেই করছে আর কি, জাস্ট তোমার কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটু আগে যেটা করলাম সেম ম্যাথ, কোথায় ছিল? এই যে এটা বলছে না, এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ কত? এখানে তৃতীয় পদটি আসলে মধ্যপদ। তোমাকে কোশ্চেনটা জাস্ট একটু ঘুরাই দিচ্ছে, তাছাড়া আমরা ম্যাথটা কিন্তু করছি, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো এই ধরনের প্রবলেমগুলো যদি থাকে, তাহলে এগুলোকে আমরা বড় করে করব না। যে এরকম থাকে যে nc3 = তোমার nc4, মানে এরকম যদি বলে যে এরকম করে সমান যদি দেখো, আর যদি জিজ্ঞেস করে যে n এর মান কত, যদি তোমার এটা সিকিউতে আসে, তখন তুমি এটা বড় করে করব। কিন্তু যদি আমাদের এমসিকিউতে আসে, তখন শর্টকাটটা কি? আমরা এই যে আর এর যে দুইটা মান, এই আর এর দুইটা মানকে আমরা যোগ করে ফেলবো, বুঝছো? মানে এরকম যদি এমন হয় যে NC_R1 বলতেছি NC_R2, তাহলে n এর মান কত হবে? n হবে তোমার হচ্ছে R1 + R2, এটা হচ্ছে n এর মান। তাহলে এখানে আমাদের R1 কত? 3, R2 কত? 4, তাহলে n এর মান কত হয়ে যাবে? 3 আর 4 এর যোগফল, মানে কত? 7। এই যে n এর মান 7 কোথায় আছে এটা? আচ্ছা, তোমার এখন বিশ্বাস হচ্ছে না ভাইয়া n এর মান আসলেই 7 কিনা, চলো একটু দেখি। আমরা এক কাজ করি, যে 7C3 করি আর আমরা 7C4 করি, তাহলে কত হবে? যে 7C3 মানে কত? 35। 7C4 করলে কত পাবো? দেখো 35, এই দেখো 35 আর 35 ইকুয়াল। বুঝছি, পারবা এটা? তো এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় প্রতি বছরই আসে বিভিন্ন বোর্ডে। তো নেক্সট যেন তোমার বোর্ডেও আসে, কারণ খুবই ইজি, এটা করতে আসলে আমাদের 1 সেকেন্ডও সময় লাগবে না। তো দোয়া করো যেন এই টাইপের এমসিকিউ আসে। পরের প্রবলেমটা দেখো, এটা তোমরা অ্যান্সার দাও। দেখছো কতবার আসছে? মানে 22 সালেই 2বার আসছে। সেম কিন্তু ফর্মুলাটা, যে বলছে যে যদি সমান হয় তাহলে n এর মান কত হবে? তাহলে R1 আর R2 কে যোগ করে ফেলবো, 2 আর 3 কে যোগ করলে কত হবে? 5 হবে। তো 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা, পরের পার্টটা দেখো, বলছে 48 নম্বরে কি বলা আছে? যে x³ + 1/x³ হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির মধ্যপদের সংখ্যা দুটি। দেখো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, এই যে যদি পাওয়ার জোড় হয় মধ্যপদ হবে একটা, যদি পাওয়ার বেজোড় হয় মধ্যপদ হবে দুইটা। আমাকে এখন বলো তো, এই যে বিস্তারটা তোমাকে দেওয়া আছে, বিস্তৃতি, এইখানে পাওয়ারটা কি আমার জোড় না বিজোড়? ভাই এখানে তো পাওয়ার আমার জোড়। যদি পাওয়ার জোড় হয় মধ্যপদ কয়টা হয়? একটা না, রাইট?
বাট এখানে দেওয়া হচ্ছে কি দুইটা, তার মানে এটা ভুল। তাহলে আমার অটোমেটিক্যালি এই দুইটাই কারেক্ট অ্যান্সার, আর দেখা লাগবে না, আর চেকও করা লাগবে না, যেহেতু এখানে আসলে একটার কোনো অপশন নাই, সবই দুইটা করে আছে, 17 সালে আসছে। এটাও কিন্তু তুমি ইজিলি 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। তাহলে 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমার এই দুইটা কিন্তু আর চেক করা লাগলো না, কারণ আমি দেখতেছি আমার 1 নাম্বারটা ভুল, তাহলে অবশ্যই 2 আর 3 কারেক্ট হবে। যেহেতু এখানে আর এমন নাই যে মানে এক সিঙ্গেল করে তো কোনো অপশন নেই, ডাবল করে অপশন, তার মানে একটা না হলে বাকি দুইটা অবশ্যই হবে। বুঝতেছো? যদি কোশ্চেন ভুল না হয়ে থাকে, তাহলে এটা আমাদের সি হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু মধ্যপদের জন্য আমরা একটু আগে তোমাকে লিখে দিয়েছিলাম, এটা খালি মনে রেখো। পাওয়ার বেজোড় হলে মধ্যপদ হবে 2টা, পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে 1টা। এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, পরের প্রবলেম, আমরা কিন্তু অলরেডি একটা চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার হয় সবগুলো কিন্তু আমরা কভার করে ফেলেছি, এবং এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে এখন। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টার আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে চলে যাব। এবং স্থানাঙ্ক জ্যামিতিতে একটা মজার ব্যাপার লক্ষ্য করবা, যে এই টাইপের এমসিকিউ, যে তোমার ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে অথবা তোমার এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, প্রচুর আসে। এত ইজি বাট প্রচুর আসে, কিন্তু তারপরও তোমরা অনেক ভুল করো। চলো একটু দেখি যে ভুলগুলো আসলে কোথায় কোথায় করো। প্রথমত দেখো কি বলছে, বলছে ওয়াই অক্ষ থেকে এই এ বিন্দুর দূরত্ব কত। আচ্ছা, এই বিন্দুটা কোথায় আছে, চলো আমরা একটু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা লিখি, যে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। আমার এই পয়েন্টটা কোথায় আছে, -2, -3 না, -2 মানে কত, এই যে -1 -2, রাইট। আমার এক্স অক্ষের বাম দিকে আমি 2 ঘর যাব, ওয়াই অক্ষের নিচের দিকে আমি 3 ঘর নামবো, মানে এই যে -1 -2 -3। তাহলে এই হচ্ছে আমাদের এ বিন্দুটা, -2, -3। এখন বলো ওয়াই অক্ষ থেকে এটা কত দূরে আছে। দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এটা এক্স অক্ষ থেকে, এটা আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব। বলো তো কত দূরত্বে আছে এই দূরত্বটা। না, এখন এই দূরত্বটা কত ছিল, এই যে এতটুকু, আমরা এতটুকু কত আসছি, -2 আসছি। এখানেই তোমরা ভুলটা করো, তোমরা অ্যান্সার দিয়ে দাও -2 একক দূরত্ব। কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো না, আমাদের কিন্তু এখানে দূরত্ব চাচ্ছে। দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না। তোমরা ঠিকটাই ভাবো কিন্তু অ্যান্সার দিয়ে ফেলো ভুল। তো এর অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে 2 একক। দূরত্ব 2 একক, -2 আমরা দিব না, এই ভুলটা কিন্তু আমরা করি। ঠিক আছে, একজন বলছে আবার 3 একক না, 3 একক না ভাইয়া, 3 একক হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব। খেয়াল করো, আচ্ছা আবার একবার ভালো করে দেখাই। এই বিন্দুটা না, মনে করো এই বিন্দুটা, দেখো তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, এই যে 2 একক নাই, যতটুকু 2। আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে তোমার কত একক, 3 একক। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, আমার ভুজে যেটা থাকবে এটাই হচ্ছে আমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কোটিতে যেটা থাকবে এটা হচ্ছে আমার এক্স অক্ষ থেকে দূরত্ব। বাট মাথায় রাখতে হবে আমাদের অলওয়েজ পজিটিভ মানটা নিতে হবে। যে অনেকে কিন্তু আবার বি বলতেছো, বি কিন্তু না, দূরত্ব বলছে না, দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারে না, এটা মাথায় রাখবা। তুমি কখনো দেখছো যে তোমার হাইট -5 ফিট, রাইট? কখনো কি কাউকে বলছো যে আমার হাইট -5 ফিট, বা আমার এই কলমটার দৈর্ঘ্য মনে করো তোমার হচ্ছে -12 ইঞ্চি, কখনো এগুলো বলছি? স্কেলের দৈর্ঘ্য তোমার -12 ইঞ্চি, কখনো বলছি মাইনাসের দূরত্ব? তোমার লেন্থ কখনোই তোমার নেগেটিভ হতে পারে না, অলওয়েজ এটা হচ্ছে পজিটিভ থাকবে। হইতে পারে যদি তুমি ভুল করো অথবা তুমি যদি কল্পনা দেখো, কল্পনায় কখনো দেখি নেই দূরত্ব নেগেটিভ, তো যারা দেখছে তারা বলতে পারবে। আচ্ছা তাহলে দেখো পরেরটা তোমাদের জন্য প্র্যাকটিস। আমার কি দেওয়া আছে, পি একটা পয়েন্ট, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, পি বিন্দুটা কোথায় আছে 3,4-এ, তাহলে কোথায়, যে 1 2 3 1 2 3 4, মানে এখানে কোথাও একটা পয়েন্ট পি বিন্দু। বলো এবার বলো তোমরা দেখি, এক্স অক্ষের দূরত্ব কত একক, এক্স অক্ষের দূরত্ব কত একক। কি বলছিলাম, যে এক্স অক্ষ বললে আমরা দিব কোটির দূরত্বটা, তাহলে এখানে কত আছে, যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, এক্স অক্ষ থেকে কত দূরে আছে, 4 একক দূরে আছে। আর ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে তোমার 3 একক দূরে আছে। এবং এখানে কিন্তু প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই, তো এটা ইজি, এটা 4 একক। বাট যদি মাইনাস থাকতো আমরা কি করতাম, মাইনাস দিতাম না, আমরা কিন্তু শুধু প্লাসটাই দিতাম। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই ফর্মুলাটায় যাওয়ার আগে আমরা তোমাকে হচ্ছে প্রথমত সমীকরণের 5টা ফর্মুলা, যে আমরা জানি যে একটা সরলরেখার সমীকরণে 5টা ফর্মুলা আমরা শিখাই, 5টা ফর্মুলা তোমাকে একটু লিখে দিই। আমরা কিন্তু অলরেডি আমাদের পেড ব্যাচে কিন্তু আমি ক্লাস নিয়েছি স্থানাঙ্ক জ্যামিতির, এখানে কিন্তু সুন্দর করে 5টা ফর্মুলাটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, এখন জাস্ট লিখে দিচ্ছে। যেমন মনে করো যে y = mx, এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। y = mx + c, এটা কি
যে ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে আমাদের সি, তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি, যে তোমার একটা বিন্দু দেওয়া থাকবে, একটা ঢাল দেওয়া থাকবে, আর এমটা কি, এম হচ্ছে আমাদের ঢাল। আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম না, রাইট? কি ছিল তোমার, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা কি ছিল, দুইটা বিন্দু তোমাকে দেওয়া থাকবে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা মনে করো এক্স টু কমা ওয়াই টু, এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখা সমীকরণ। এবং 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, একটু পরে তোমার কাজে লাগবে, যে কি ছিল, এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু 1, এই সরলরেখা সমীকরণ। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ফর্মুলা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, একদম কলেজ পর্যন্ত তুমি নিশ্চিন্ত, মানে একদম এডমিশন পর্যন্ত তুমি আর চিন্তা করা লাগবে না সরলরেখা নিয়ে। আচ্ছা, এই ফর্মুলাটা কী ছিল এরকম, যে এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের সরলরেখাটা দেখতে হবে এরকম। এটা আমাদের মূল বিন্দু 0,0, এতটুকুর দৈর্ঘ্য তোমার হচ্ছে এ, এতটুকু হচ্ছে আমাদের বি, এ আর বি। ঠিক আছে ভাইয়ারা? ওকে, এখন দেখো তো আমার যে কোশ্চেনে বলছে এই সরলরেখা সমীকরণটি, রেখাটির এই ওয়াই অক্ষের ছেদাংশ কত। তার মানে তুমি বলো তো, আমার এই যে 5টা সমীকরণের কোন সমীকরণটা মানে কনভার্ট করলে, কিসে কনভার্ট করলে আমার এই ওয়াই অক্ষের ছেদাংশ আমার পেয়ে যাব? 2 নাম্বারটা না, কারণ এই কি ছিল আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ, তাই আমরা এই পুরো সমীকরণটাকে এটাতে কনভার্ট করে ফেলবো। তোমার কোশ্চেন পরে বুঝতে হবে আর কি, যে আমি কখন কোনটায় কনভার্ট করব, কোন কোশ্চেনটা আমি কিসের জন্য ইউজ করব। মূল বিন্দু বলে তুমি এটা ইউজ করবা, ওয়াই অক্ষের ছেদাংশ বলে তুমি এটাই ইউজ করবা। যদি তোমাকে কখনো বলে যে আমার এই সমীকরণটা এক্স অক্ষে কতটুকু ছেদ করছে, তখন তুমি এটাই ইউজ করবা। বুঝছো? কোশ্চেনগুলো পড়ে তোমার বুঝতে হবে। এই যে অলরেডি কিন্তু অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছো যে 4-এর ডি হবে। আচ্ছা চলো তো দেখি, তাই এটাকে আমরা এটাতে রূপান্তর করি। কী দেওয়া আছে, এক্স মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের ওয়াইকে এক পাশে রাখবো, বাকি সবাইকে আরেক পাশে নিয়ে যাবো। তাহলে এমন হয়ে যাবে যে এক্স মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 3yকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 3y। তা বা এইভাবে লিখতে পারি যে 3y ইকুয়াল টু এক্স মাইনাস 12, রাইট? এখন আমার তো দরকার শুধুমাত্র ওয়াই, তাহলে ওয়াইয়ের সহগ দিয়ে আমি ভাগ করে দিব। ওয়াইয়ের সহগ কত, 3 দিয়ে ভাগ করে দিলে কত হবে, এক্স ডিভাইড বাই 3 মাইনাস 12 ডিভাইড বাই 3 হয়ে যাবে -4। তাহলে দেখো তো এখানে সি এর মান কত, সি এর মান কিন্তু -4। তাহলে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ হয়ে যাবে -4। এখানে আবার প্লাস মাইনাসের ঝামেলা করে +4 দিয়ে ফেলো না। এই সি এর মান তোমার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এই দেখো, এই যে এক্স আর ওয়াই না, এই জিনিসটা তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটাকে যদি আমরা একটু উপরে নিয়ে যাই, এটা হয়ে যাবে তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর এটাকে যদি ধরে আমি একটু নিচে নিয়ে আসি, তখন এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এটা আসলে ওয়াই অক্ষের নিচের দিকে চলে আসছে। এই যে, ঠিক আছে, এটা প্লাস সি, এটা মাইনাস সি। তো তখন আবার সি এর মান নেগেটিভ আসছে, এবার পজিটিভ দিয়ে ফেললো না আর কি, সাবধান এগুলোতে। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। পরেরটা খুবই ইজি ম্যাথ, এই টাইপের প্রবলেম প্রচুর আসে, বাট আমি একবারই রেখেছি কারণ যেহেতু এটা খুবই ইজি। বলছে এত বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত। আমরা তো এই ফর্মুলাটা শিখেছি যে তোমার এটা যদি x1, y1 বিন্দু হয় এবং এটা যদি তোমার হচ্ছে x2, y2 বিন্দু হয়, এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব ফর্মুলা কি, তোমার ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার। তাহলে আমরা দুটো পয়েন্ট দেওয়া আছে, তাহলে কত হবে, √0 - 2 হোল স্কোয়ার ভুজদ্বয়ের অন্তর প্লাস মাইনাস কোটিদ্বয়ের অন্তর -1 -3 তাদের স্কোয়ার। জাস্ট ক্যালকুলেটার মান বসাই দেবে, এত কিছু লিখাও লাগবে না, জাস্ট ক্যালকুলেটার মান বসাই দেবা। √ওভার দিবা, কী করবা, 0 - 2 হোল স্কোয়ার, 0 - 2 হোল স্কোয়ার প্লাস -1 -3। বা তুমি চাইলে মাইনাস মাইনাসের প্লাস একবারও লিখতে পারো, আমি জাস্ট তোমাকে দেখাইলাম আর কি, মানে মান বসালেই হবে। মান বসাবা, অ্যান্সার শেষ। 2 সেকেন্ড লাগবে জাস্ট, যদি ক্যালকুলেটার তুমি ভালো করে ইউজ করতে পারো। আচ্ছা 2 সেকেন্ড কম করে হচ্ছে 5 সেকেন্ড, মানে ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগবে। একটু স্পিডে ক্যালকুলেটার চালাইলে তোমার 5 সেকেন্ডের বেশি লাগবে না। তাহলে এই খ নাম্বারটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটা। আচ্ছা তোমাকে এখানে একটা ব্যাপার বুঝাই, আমরা কিন্তু সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে কনসিডার করি, বাট তুমি যদি ঘড়ি কাটার দিকেও নাও তোমার নেগেটিভ মান পাবা, বা তুমি নেগেটিভটাকে আসলে পজিটিভ করে নিতে পারো। তাছাড়া আমরা আসলে কীভাবে করি, বা এগুলো তো তোমার সিকিউতেও আসে, তো একেবারে সিকিউর ফর্মেটটাই দেখাই দিই, এমসিকিউর জন্য হয়ে যাবে, সিকিউর জন্য হয়ে যাবে।
দেখো প্রথমত আমরা এইভাবে আঁকি আর কি, বাট এটা এমসিকিউর জন্য তুমি ডিরেক্ট মান বসাই করে ফেলতে পারবা, নেগেটিভে মান আসবে, ওটা খালি পজিটিভ নিয়ে নিবে আর কি। তাহলে এ কত আছে -1,2 আছে না, তাহলে এই যে -1,2 মনে করে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, যে -1,2। বি কোথায় আছে 2,5, তাহলে 2,5 কোথায় আছে, মনে করো 2,5 হচ্ছে এখানে আছে, বি 2,5। সি কোথায় আছে 1,3, তাহলে 1,3 মনে করি এখানে আছে, এই যে সি 1,3। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে যদি আমরা নেই তাহলে কি হবে, এরপর সি যাবে, এটা ঘড়ি কাটার তোমার এন্টি ক্লকওয়াইজ, এরপর সি, সি এরপর পি, বি এরপর এ। বাট তুমি একটা কাজ করো, বাসায় এ বি সি দিয়ে লিখো, কোনো সমস্যা নেই, নেগেটিভের মান পাবো, ভয় পেও না, নেগেটিভটা আমরা খালি পজিটিভ করে নেব। আচ্ছা, তাহলে আমরা এ প্রথমত হাফ দিব, ফর্মুলা -1,2 এভাবে বসাবো, তারপর সি এর জন্য বসাবো 1,3, তারপর বি এর জন্য বসাবো যে 2,5, তারপর আবার যেখান থেকে আমি যাত্রা শুরু করেছি এখানে এসে শেষ করতে হবে। তাহলে এখন জাস্ট আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবো কীভাবে, এই যে -1 এই আর গুণ করবো আর কি, -1 দিয়ে 3কে গুণ করলে কত হবে -3, 1 দিয়ে 5কে গুণ করলে কত হবে +5, 2 আর 2 গুণ করলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, +4। এখন আমরা নিচ থেকে উপরের দিকে যাবো, এই যে 2 আর 1কে গুণ করবো, বাট মাথায় রাখবা নিচ থেকে উপরের দিকে গুণ করলে অবশ্যই একটা মাইনাস দিতে হবে, তার মানে কত হয়ে যাবে 2 আর 1 মানে -2, এই যে একটা মাইনাস গুণ করতে হবে সাথে। তোমার 3 আর 2 গুণ করলে কত হবে 3 আর 2 মানে 6, তার সাথে একটা মাইনাস গুণ করতে হবে, 3 দুগুণে 6 -6। এখানে কত হয়ে যাবে, এই যে মাইনাস গুণ করতে হবে, 5 আর -1 মানে কত -5, আরেকটা মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, +5 হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, যে -3 + 5 + 4 -2 -6 + 5 3 পেয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা হাফ আছে, তার সাথে এখানে 3 গুণ আকার আছে, মানে 3/2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেক সহজ, ইয়েস, এগুলি পরীক্ষায় আসে, জাস্ট বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। 3/2 কোথায় আছে ডি নাম্বারে, তো ডি নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো পরে কি বলা আছে, যে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কোথায় আছে জানি, সেটা তার ক্ষেত্রফল কত হবে, একটু খেয়াল করো। আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস লিখে দেখিয়েছিলাম, যে এই 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বার ইকুয়েশনটা খেয়াল করো, আমরা এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে করব। এটাকে আমরা এই 5 নাম্বারটার সাথে আগে মিলাই দেখব। ত্রিভুজটা প্রথমে দেখবো যে আমার এই সরলরেখাটা আঁকলে কেমন দেখায়। আমি একটু তোমাকে দেখিয়েছি, কি দেখালাম, যে এই ফরম্যাটটা, যে x/a + y/b = 1, এইরকম যদি একটা সমীকরণ আমার থাকে তাহলে এটা চিত্রটা দেখতে কেমন হবে, যেটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা হবে চিত্রটা, এটা 0,0 মূলবিন্দু, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে এই পয়েন্টটা হয়েছে তোমার a,0, আর এটা যেহেতু b, এটা হয়ে যাবে তোমার হচ্ছে 0,b। এখন তোমার পৃথিবীর যতই সরলরেখার সমীকরণ থাকুক না কেন, তুমি এটাকে আসলে এই ফরম্যাটে কনভার্ট করতে পারবা। চলো এবার দেখি এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি। কী দেওয়া আছে দেখো, যে 3x + 4y = তোমার 12। তো প্রথমেই আমাদের কি করতে হবে, ডান পাশে সবসময় 1 আনতে হবে। তাহলে এখানে 1 আনার জন্য আমার কী করতে হবে, পুরাটাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে না। তো চলো পুরাটাকে আমরা 12 বা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে 3x/12 + 4y/12 = 12/12 মানে 1। তারপরে যে পার্টটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এক্সের সহগকে আমাদের 1 রাখতে হবে, ওয়াইয়ের সহগকে আমার 1 রাখতে হবে। বাট আমি এখানে কি দেখতে পাচ্ছি, এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ 4। তো এটা কাজ করি, এই 3কে নিচে নিয়ে আসি, যেহেতু এখানে উপরে গুণ আকারে আছে, নিচে নিয়ে আসলে কি 12-এর সাথে এটা ভাগ হয়ে যাবে না, তাহলে এটা হয়ে যাবে কত x/12/3 মানে 4, আর এটা হয়ে যাবে y/12/4 মানে 3 = 1। দেখো তো ভাইয়ারা, এই ফর্মুলা আর এই ফর্মুলা একদম সেম না, এখানে a এর মান 4, b এর মান 3, তাহলে এই চিত্রটা দেখতে কেমন হবে, এরকম হয়ে যাবে, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম ফিগার, এখানে এটা হচ্ছে a, এটা মানে 4, এটা মানে তোমাদের b, b মানে হচ্ছে 3, এটা হচ্ছে 0,0। তাহলে এই পয়েন্ট হচ্ছে তোমার 4,0 আর এই পয়েন্টে তোমার হচ্ছে কত 0,3। এখন বলো তো এইটাই আমাদের সেই ত্রিভুজটা না, এই যে এটা তোমাকে যেটা বলা হয়েছিল যে ত্রিভুজ গঠন করে, এই যে ত্রিভুজ গঠন করে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, এই দেখো এই অক্ষদ্বয়ের সাথে এই ত্রিভুজ গঠন করলো না, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত 4, উচ্চতা কত 3, তাহলে কত হবে 2 2 কাটা 3 দুগুণে 6, তাহলে 6 বর্গ একক হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 3 নাম্বারটা। সবাই বলো এটা বুঝতে পারছো কিনা, বাচ্চারা বলো সবাই এটা বুঝতে পেরেছো কিনা। ভাই আসতে দেরি হয়ে করে ফেললাম, আহারে আমাদের তো 1 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের আরও 2টা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার বাকি আছে, এখনও মনোযোগ দিয়ে করলে পারবা।
ওকে, আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা, পরের ম্যাথটা দেখো, এটা খুবই আমাদের ইজি ম্যাথ, প্রায় সময় আসে, প্রতি বছরই আসে। আচ্ছা, কি বলছে, এত এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল কত? ওকে, ঢালের ফর্মুলা কি ছিল, যে আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে ঢাল হয়ে যাবে কত? -5 -1, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ, ভুজ কত? -5 -1, তাহলে দুটা কাটাকাটি গেলে আসলে 1 থাকতেছে, তো এটা হচ্ছে 1 + 1, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি স্যার? আরেকবার বোঝান কোনটা, 16 নাম্বারটা? আচ্ছা শোনো, 16 নাম্বারটা হচ্ছে তোমাদের, আচ্ছা এটা একটু পিকুলিয়ার, যদি তোমরা কেউ আগে থেকে এটা না পারো তোমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, বাট একটা করলে তো আসলে হবে না, এটা অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদেরকে একটা কাজ দিয়ে দিব, যে প্রথমত এই ফর্মুলাটা হয়তো তোমরা অনেকে দেখোই নাই আগে, তো এই ফর্মুলাটা আমরা রূপান্তর করবো যে কোনো ফর্মুলাকে, তারপর ফিগারটা আঁকবো, ফিগারটা আঁকলে আমাদের এ বি খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো, খুব ইজিলি তুমি মানটা বসায় ফেলতে পারবা। ওকে, নেট চলে গেল নাকি? না, ঠিক আছে। তাছাড়া তোমাদের জন্য আসলে এমন হবে কি, এক্সের সহগ আর ওয়াইয়ের সহগকে গুণ করে হাফ দিয়ে ভাগ করে দেবো, তাইলেই হয়ে যাবে। এটা একটা শর্টকাট, মানে শর্টকাট বলতে এটা, এই শর্টকাটটা শেখানো উচিত না, কারণ এরকম নাও আসতে পারে, বুঝছো? এভাবে করাটাই বেটার। বাট তুমি যদি কখনো দেখো এরকমভাবে যে এমন একটা সংখ্যা আছে যেটা নিঃশেষে ভাগ চলে যায়, তখন তুমি চাইলে এক্সের সহগ আর ওয়াই সহগকে গুণ করে হাফ দিয়ে ভাগ করে ফেলতে পারো। এটা শর্টকাট হিসেবে মনে রেখো, বাট এটা অনেক সময় তোমার জন্য আত্মঘাতী হবে যদি ওইরকমভাবে না মিলে, বাট মিলবে, তোমাদের লেভেলের জন্য এইভাবেই দিবে আর কি। চলো নেক্সট পাতে চলে যাই। কি বলছে, এত রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল আসলে কত? ঢালদ্বয়ের গুণফল কত হবে বলো? কি দেখতে পাচ্ছি, আমাদের ঢাল কি জানি, কোন ফর্মুলা, এই যে y = mx + c, এই ফর্মুলা রূপান্তর করে ফেলবো, যেটাখানে এই এমটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে চলো এখানে এটা রূপান্তর করলে কত হবে, যে x - 5y + 10 = 0 না, তো এটা কত হয়ে যাবে, 5y = x + 10, তার মানে y হয়ে যাবে x / 5 + 2, 10 / 5 মানে 2, মানে y হচ্ছে যে 1/5 × x + 2, এটাই হচ্ছে আমাদের m। এত বড় করে করা লাগবে না, দেখলে বোঝা যায়। আর এটা হয়ে যাবে 5x - 2y + 12 = 0, তার মানে 2y = 5x + 12, তাহলে y কত হয়ে যাবে, 5/2 × x + 6, তাই তো? তাহলে এখানে হচ্ছে আমাদের আরেকটা এম, বলছে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে এই ঢাল আর এই ঢালের গুণ করে দিব, তাহলে 1/5 × 5/2কে যদি আমরা গুণ করি, 5 5 কাটা চলে যাবে, থাকবে 1/2, এটাই হচ্ছে আমাদের ঢাল দ্বয়ের গুণফল। তাহলে কত হবে, 1/2 খ। আচ্ছা ভাইয়া, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তোমার যদি আর 20 দিন পর এসএসসি পরীক্ষা হয়ে থাকে, আর এই সময় যদি তুমি বলো যে ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তোমার অবস্থা কিন্তু ভয়াবহ। আমি একদমই কোনো রকম সুগার কোটিং করে বলতেছি না, একদম সত্য সত্য বলতেছি, তোমার অবস্থা খুবই ভয়াবহ যদি মাথার উপর দিয়ে যায়। ব্যাপারটা এমন হয় যে ভাইয়া কঠিন লাগতেছে, কিন্তু বুঝতে পারতেছে, আমি হয়তো একটু প্র্যাকটিস করলে পারবো, বাট যদি এমন হয় যে মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে আমি কিছুই বুঝতেছি না ভাই আপনি কী করাচ্ছেন, তাইলে তোমার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তোমার কিন্তু এখন একটু ভালো করে চিন্তা করা উচিত কি করবা। বুঝতে পারছো? কঠিন লাগতে পারে, এটা নর্মাল, কিন্তু মাথার উপর দিয়ে যাওয়াটা কিন্তু ভয়াবহ। ওকে, তাহলে বি হবে, এটা আমরা বুঝতে পারলাম। এখন তোমার জন্য কি করা যায়, যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো একদম জাস্ট তোতা পাখির মতো মুখস্থ করে ফেলো, তাহলে যদি একটু ভালো রেজাল্ট করা যায় আর কি। আর একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় এমন হয় যে আমরা সারা বছর পড়ি নাই, এটা জাস্ট তোমাদেরকে বলতেছি না, মানে আমাদের মানুষের একটা ধারণা বা মানুষের চিন্তা আর কি, যে আমরা সারা বছর পড়ি নাই কিন্তু আমরা আবার চাই পরীক্ষায় A+ পাবো। ব্যাপারটা কি ফেয়ার, যে সারা বছর অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে লেখাপড়া করছে, সে অনেক পরিশ্রম করছে, অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করছে, তার সাথে কি মানে এটা কি ফেয়ার তার জন্য যে তুমিও A+ পাইলা, যে একদমই লেখাপড়া করো নাই, আবার যে অনেক লেখাপড়া করছে সেও A+ পেলো, দুজনই A+ পেলো, তারা দুজনই সমান,
এই ব্যাপারটা কি ফেয়ার? মানে তুমি অনেক, মনে করো তুমি অনেক লেখাপড়া করছো, তোমার বন্ধু সারা জীবন কিচ্ছু পড়ে নেই, খালি ঘুরে বেড়াইছে, চিল করে বেড়াইছে, আরে খুবই মজা, জীবন তো অনেক মজার, বাট দেখা গেল সেও এ প্লাস পাইছে, তুমি এ প্লাস পাইছো, রেজাল্ট দিচ্ছে তোমরা দুজনেরই সমান, সমানে সমান। ব্যাপারটা কি ফেয়ার? তোমাদের কাছে বললাম, তোমরা এটা অ্যান্সার দিও যে এটা ব্যাপারটা ফেয়ার লাগে কিনা তোমাদের। এটা হওয়া উচিত না। তো তোমরা যারা ভাবতেছো যে আরে হয়ে যাবে পরীক্ষা আসার আগে, এখন সিরিয়াস না হই, পরীক্ষা আসলে দেখবো না, কিছু একটা সাজেশন পড়ে হয়ে যাবে, এই কাজগুলো কইরো না। পরিশ্রম করো, একটা জিনিস সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করো। ওকে, ভাইয়া তুতা পাখি দেখতে কেমন ভুলেই গেছে, ওই যে আমরা আগে ঠাকুমার জুড়িতে তুতা পাখি দেখতাম না, ওই রকম আর কি, সবুজ রঙের। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখি। বলছে রেখাদ্বয়ের পরস্পর লম্ব হলে এম এর মান কত হবে? আমাদের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হবে তোমার -1, মানে m1 ইন্টু m2 হবে -1, ঢাল দ্বয়ের গুণফল -1, বা ওই যে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়ে যাবে। তাহলে চলো আমরা এই দুইটার ঢাল আগে বের করি। এটা ঢাল কত হবে? যে তোমার x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 হইলে 3y ইকুয়াল টু আমরা লিখতে পারি -x মাইনাস 5, তার মানে y ইকুয়াল টু হয়ে যাবে -x ডিভাইড বাই 3 মাইনাস 5 ডিভাইড বাই 3, তার মানে এখান থেকে আমরা m1 এর মান পেয়ে যাবো -1 ডিভাইড বাই 3। আর এখান থেকে আমরা m এর মান কত পেয়ে যাবো, বা ঢালের মান কত পেয়ে যাবো, খেয়াল করে দেখো, এখানে আমরা পেয়ে যাবো যে mx প্লাস y প্লাস 6 ইকুয়াল টু 0 না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু -mx প্লাস 6। তাহলে এখান থেকে আমাদের ঢালের মান বের হয়ে যাচ্ছে -m, এখান থেকে আমরা পাচ্ছি -1 ডিভাইড বাই 3। বলছে যদি পরস্পর তারা লম্ব হয়, লম্ব হইলে m এর মান কত, এই m এর মানটা আমরা বের করতে হবে। আমরা কি জানি, যেহেতু লম্ব বলছে, তাহলে ঢাল দুইটার গুণফল হয়ে যাবে কত, -1, তাহলে এটা হয়ে যাবে এই দুইটার গুণফল, এই ঢাল আর এই ঢালের গুণফল হয়ে যাবে -1। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে তোমার প্লাস হয়ে যাচ্ছে, মানে m ডিভাইড বাই 3 ইকুয়াল টু -1। তাহলে m এর মান কত হয়ে যাবে, এই 3টা এই পাশে চলে আসলে কি -1 এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে -3। এটাই হচ্ছে তোমার ঢালের মান। আচ্ছা, এখন তোমরা 36 নাম্বারটা হচ্ছে অ্যান্সার করো। তো আমরা কিন্তু আশা করি বুঝতে পারছো আর কি। তাহলে -3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি তুমি এই পার্টটা জানো যে লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে এটা যে কেউ অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপর দেখতেছি যে বলছে এত বিন্দু দিয়ে অতিক্রম সরলরেখার ঢাল 5 হলে টি এর মান কত? তাহলে চলো আমরা আসলে প্রথমে এই দুটো ঢাল বের করি। ঢাল কত হবে, টি মাইনাস -1 ডিভাইড বাই 4 - 1, ঢালের মান কত বলছে 5, টি এর মান বের করতে বলছে, তার মানে হয়ে যাবে কত, টি -1 +1 3, 4 - 1 মানে 3, আর ইকুয়াল টু 5, 3টা এই পাশে নিয়ে আসলে 5 এর সাথে গুণ হয়ে যাবে, মানে টি প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 15, টি ইকুয়াল টু হয়ে যাবে 15 - 1 মানে 14। তাহলে 14 কারেক্ট অ্যান্সার, কুমিল্লা বোর্ডে 23 সালে আসছে। ইজি না ভাইয়ারা? কঠিন কিছু? কঠিন না কিন্তু। তারপরে প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কিন্তু আমাদের প্রতি বছর অনেকবার করে আসে। দেখো 22 সালে অনেকবার আসে, প্রতি বছরই আসে আর কি, শুধু 22 সালে না, প্রতি বছরই অনেকবার করে আসে। এটা হচ্ছে সমরেখ। এটা শুধুমাত্র তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তা না, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এসকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তো দেখতেই পাচ্ছ। এই টপিকগুলো প্রতিটাই এমসিকিউ, সিকিউ, এসকিউ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আজকে তোমাকে যে দ্বিপদী বিস্তৃতির যে প্রবলেমগুলো করিয়েছে, এগুলো কিন্তু বলতে পারো তোমাদের সিকিউতেও আসবে, এমসিকিউ বা এসকিউতেও আসবে, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সমরেখা হওয়ার শর্ত কি আমরা একটু দেখি। মনে করো এটা হচ্ছে আমার একটা সরলরেখা, এটা একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এই তিনটা বিন্দু সমরেখ, মানে তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করতেছে। এটা হওয়ার শর্তমান হচ্ছে এ আর বি এর ঢাল বের করবা, বি আর সি এর ঢাল বের করবা, এই দুইটা ঢাল হবে সমান, ঢাল অফ এ বি, ঢাল অফ বি সি হবে সমান, সেম আর কি। তাহলে আমরা চলো, বলছে এই তিনটা বিন্দু সমরেখ, তার মানে পি কিউর ঢাল আর তোমার কিউ আর এর ঢাল হবে সমান।
তাহলে পি কিউ ঢাল আগে বের করে ফেলি, কত হবে 2 মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু কিউ আর এর ঢাল কত হচ্ছে এ মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, তাহলে হয়ে যাবে কত মাইনাসে মাইনাসে তোমার প্লাস 2 প্লাস 1 মানে 3, 2 মাইনাস 1 মানে 1, এ মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2। এবার চলো আমরা আর গুণ করে দিই, 3 আর 2 কি গুণ করলে হয়ে যাবে তোমার 6 আর এ মাইনাস 2, তাহলে মাইনাস 2কে এই পাশে নিয়ে আসলে 6 প্লাস 2 মানে 8, মানে এ ইকুয়াল টু হয়ে যাবে 8। কত নম্বরে আছে 4 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়ারা, এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, মানে 10-20 সেকেন্ডও লাগবে না, খালি একটু ফর্মুলাটা লিখতে পারো, ফর্মুলাটা লিখে কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবা, ক্যালকুলেটরও ধরা লাগবে না কিন্তু। সেমভাবে দেখো 23 সালও আসছে, 22 সালে 23 সাল প্রতি বছরই আসে, বেশ কয়েকটা বোর্ডই আসে। বলছে এ বি সি বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান কত হবে, তাহলে চলো আমরা এ বি ঢাল বের করে ফেলি, কত হবে 2 মাইনাস মাইনাস 1 মানে 3 হয়ে যাবে, 3 মাইনাস 4 মানে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা বিসির ঢাল বের করবো, 3t মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তাহলে এখান থেকে মাইনাস 1 কাটা, তার মানে হয়ে যাবে টি ইকুয়াল টু হয়ে যাবে 5, এই যে মাইনাস 2 এই পাশে চলে আসবে, 3 প্লাস 2 মানে 5, টি এর মান 5। এটা হচ্ছে 4 নম্বর। বলো তো এবার এটা আরও তাড়াতাড়ি করতে পারছো না তোমরা, মোটামুটি কি তাড়াতাড়ি করতে পারছো কিনা বলো আমাকে, বাচ্চা লোক সবাই তো আমাকে জানো যে এটা তোমরা মোটামুটি তাড়াতাড়ি করতে পারছো কিনা। প্লাসে মাইনাসে ভুল হয়ে যায়, এগুলোই তো সতর্ক থাকা লাগবে, তাহলেই পারবে ইনশাল্লাহ। পরের পার্টটা দেখি, বলছে এ বি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে চলো আমরা আগে, আচ্ছা আমরা একটা জিনিস জানতাম না যে এম ইকুয়াল টু টেন থিটা, এই এমটা কি, এম হচ্ছে আমাদের ঢাল, মনে করে এমন আছে আর কি, যেটা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা মনে করো একটা সরলরেখা, এবং এটা ঢাল মনে করো তোমার এম, আর এটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাহলে কি ছিল এম ইকুয়াল টু কি তোমার টেন থিটা না, রাইট? ওকে, তাহলে আমরা একটু প্রথমত এই এ বি এর ঢালটা বের করে ফেলি। তাহলে এ বির ঢাল কত হবে বলো, যে তোমার 2√3 মাইনাস 0 6 মাইনাস 4, তার মানে হয়ে যাচ্ছে তোমার 2√3, 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, 2 কাটা, তার মানে এ বির ঢাল হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসাই, এম এর পরিবর্তে √3 বসাবো, টেন থিটা। এখন বলো তো থিটার কত ডিগ্রি মানের জন্য তোমার টেনের মান √3 হয়, 60 ডিগ্রির জন্য না, তাহলে তোমার এটা হয়ে যাবে 60 ডিগ্রি, ক হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে ভাইয়ারা, ইয়েস, চলো সামনের দিকে আগে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেকবার আসে। পরেরটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। বলছে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত, কোথায়, ও আচ্ছা এই যে, বলছে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত। সেম আমরা এই ফর্মুলা ইউজ করবো, এম ইকুয়াল টু টেন থিটা। তাহলে আমরা এই রেখাটা থেকে প্রথমে এম এর মানটা বের করে ফেলি, কি ছিল √3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে আমার এখানে কি হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে তোমার, সবাইকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস √3x প্লাস 5। তাহলে এখান থেকে আমরা এম এর মান কত পাচ্ছি, মাইনাস √3, তার মানে এম এর মান হয়ে যাচ্ছে তোমার মাইনাস √3। তাহলে থিটার মান কত হয়ে যাবে, থিটা ইকুয়াল হয়ে যাবে তোমার 10 ইনভার্স মাইনাস √3। তাহলে আমরা দেখি তো এটা কত পাই, 10 ইনভার্স মাইনাস √3, দেখো কত পাচ্ছ তুমি মান, মাইনাস 60 পাচ্ছ না। মাইনাস 60 মানে কি খেয়াল করে দেখো, এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, মনে করো তোমার একটা সরলরেখা তুমি এভাবে আঁকলা, এভাবে করলাম, হ্যাঁ, আমরা কি জানি তোমার ঘড়ির কাঁটার দিকে যদি যায় তখন আমরা এটাকে মাইনাস বলি না, মনে করো এটা 60 ডিগ্রি, কিন্তু এটা আসলে কি মাইনাস 60 ডিগ্রি কেন, কারণ আমার এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে এক্স অক্ষের থেকে। তাহলে আমাকে বলছে এটা কি ধনাত্মক, তোমার ঋণাত্মক দিক না, মাইনাস যেহেতু ঋণাত্মক দিক, আমাকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কতটুকু হবে, এই এতটুকু হবে না। দেখো এই পুরাটা হচ্ছে তোমার 180, তাহলে এতটুকু যদি 60 হয় তাহলে এতটুকু কত হবে, 120 হবে, 120 আর 60 মিলে তোমার 180 হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু তোমার ঋণাত্মক, কেন ঋণাত্মক, কারণ তুমি এখানে পাচ্ছ কত, মাইনাস 60 ডিগ্রি, তাহলে এই যে এটা মাইনাস 60 ডিগ্রি আর কি, এই যে মাইনাস 60 ডিগ্রি,
এটা ঋণাত্মক দিকের সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আর ধনাত্মক দিকের সাথে তোমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। যদি তোমার এখানে বলতো যে ভাইয়া ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তখন তুমি বলতে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 120। এখানে 60 ভুলেও দেওয়া যাবে না, এটা কত হবে, 120 হবে। এটা কি সবাই বুঝতে পারছো কিনা বলো? এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর আসে। এই যে রাফি আনসার দিয়েছো, ভেরি গুড রাফি। বাকি যারা আছো তোমরা একটু এটা অ্যান্সার দিয়ে ফেলো। আচ্ছা চলো একটু সামনের দিকে আগেই। দেখো এখানে কি বলা আছে যে তোমাকে, আমার কিন্তু এবার ভেক্টরে চলে আসছে। বলা আছে যে চিত্রে তোমার এসি ভেক্টর আসলে কত। আচ্ছা দেখো তো, এটা হচ্ছে আমাদের এসি ভেক্টর। এসি ভেক্টর আসলে কি? এবি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফল না? এবি আর বিসি ভেক্টরের যোগফল। তাহলে এবি ভেক্টর কত, 2 এ, আর বিসি কত, ভি। তার মানে দুটো যোগ করলে কত হবে, 2a প্লাস বি। কত নাম্বার আছে, ক নাম্বারে, ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? 2 নাম্বারটা দেখো, খেয়াল করো কি বলছে। ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর তোমার এ, আর ও ভি ভেক্টরের অবস্থান ভেক্টর ভি। আচ্ছা একটু চিত্র আঁকি তাহলে বুঝতে পারবো ভালো করে। এটা মনে করো এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা মনে করো মূলবিন্দু 0 ও এ, এটা মনে করো ও এ, ও এ ভেক্টর এটা। তারপর বলছে ও ভি, এটা মনে করো ওভি, ওভি ভেক্টর। আর এটা মনে করো তোমার হচ্ছে এই যে এবি ভেক্টর, এবং এটা মনে করো সি, আর এটা হচ্ছে ওসি ভেক্টর। বলছে এসি আর বিসি এই দুজন সমান, তাহলে আমাকে বের করতে বলছে ও সি ভেক্টর কত। এইটা যেহেতু তোমার সমান, মানে এটা সমান, তার মানে এবি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের সি। তাহলে এটা সিম্পল, এ ভেক্টরের অবস্থান ভেক্টর ভি ভেক্টরের অবস্থান ভেক্টরের গড় হবে হচ্ছে সিটা। তার মানে এ প্লাস ভি এর গড় দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে কত হবে, এই যে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়ারা, চলো সামনের দিকে আগাই। বলছে 3 নাম্বারটা যে 5p মাইনাস 3q এর বিপরীত ভেক্টর কোনটি। বিপরীত ভেক্টর যদি কখনো বলে আমরা খালি মাইনাস গুণ করে দিব। কত আছে, যে 5p মাইনাস 3q না, এটার সাথে খালি একটা মাইনাস গুণ করে দিব। তাহলে কত হয়ে যাবে, মাইনাস 5p মাইনাস তোমার প্লাস 3q। এটাই হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। কোথায় আছে, এই যে মাইনাস 5p প্লাস 3q, এই যে 3 নাম্বারটা, এই যে 3q মাইনাস 5p, একই কথা আর কি, জাস্ট একটু মিলাই নিবা। তাহলে আমাদের 3 নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। বিপরীত বলে খালি একটা মাইনাস গুণ করে দিবা। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা 2 নাম্বার বুঝো নাই। আচ্ছা 2 নাম্বারটা কিছুই না, ইজি জিনিস। তোমাকে কি দেওয়া আছে, অবস্থান ভেক্টর সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা, যে এটা যদি আমাদের মূলবিন্দু হয় তাহলে মূলবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, এটা হচ্ছে এ দিয়ে আমরা প্রকাশ করব, আর ও ভির জন্য বি দিয়ে প্রকাশ করব। সিম্পল খালি মনে রাখো, এই এ আর বি কে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যাভারেজ করে ফেলবো, যেহেতু সমান বলছে। মানে সি বিন্দুটা যেটা, এটা এ আর বি এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দু তার জন্য আমরা এ আর বি এর অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, অ্যাভারেজ, জাস্ট অ্যাভারেজ করতেছে। মনে করো 1 আর 3 এর অ্যাভারেজ কত, 1 আর 3কে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 পাই না? তাহলে 1 আর 2 এর মাঝখানে কত, 2 আছে, এরকমভাবে চিন্তা করো। বুঝছো? চলো সামনের দিকে আগেই। আচ্ছা না, 1 এর 3 হবে না ভাইয়া, 1 এর 1ই হবে। কারণ কি, এদের দিক তো সেম, খালি এটা যোগ হয়ে যাবে, এসি এ বি বিসি, তাহলে এ এসি। বুঝছো? তো এই জন্য বিয়োগ হবে না, এটা তো তাহলে এদিকে হইতো, বিসি বিএ হইতো, তখন বিয়োগ হইতো। তারপর দেখো 4 নাম্বারটায় যাই, কি বলছে, সমান্তরাল ভেক্টর কোনটা, মাথায় রাখবা। সমান্তরাল ভেক্টর আসলে কি, বিপরীত ভেক্টরটা তো বুঝছো, যে মনে করো এটা যদি আমাদের এ বি হয়, যে এ আর বি, তাহলে এটা হয়ে যাবে তোমার বি এ, জাস্ট উল্টা, যে এ বি হইলে এটা হবে বি এ ভেক্টর, এটা এ বি ভেক্টর, এটা বি এ ভেক্টর, দুটো খালি বিপরীত। সমান্তরাল মানে কি, সমান্তরাল কিন্তু আসলে বিপরীত হইতে পারে, আবার একই দিকে হইতে পারে। মনে করো এরকম, এটা মনে করো আমাদের একটা ভেক্টর, এটা সমান্তরালে মনে করো এই ভেক্টরটা আছে, আবার এটাও কিন্তু এটা সমান্তরাল আছে, যদিও বিপরীতে আছে। আবার মনে করো একটু বড় হইতে পারে, আবার একটু ছোট হইতে পারে, বা এরকম হইতে পারে, সমান্তরালে থাকলেই হইলো। এখন মূল কথা হচ্ছে, কোনো একটা ভেক্টরের সাথে যদি কোনো একটা স্কেলার গুণিতক গুণাকারে থাকে, তাহলে বলবো ওইটাই হচ্ছে এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর। স্কেলার গুণিতক মানে কি, যে কোনো একটা সংখ্যা যদি গুণাকারে থাকে, 1 হইতে পারে, 2 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, মাইনাস গুণাকারে থাকলে বুঝবো যে এটা আসলে বিপরীত দিকে আছে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো তো, এই 3a - 2v এটার সাথে কি এমন গুণ আকারে আছে এখানে,
যাকে আমরা বলতে পারবো যে সমান্তরাল ভেক্টর কি গুণাকারে আসছে দেখি তো 2a প্লাস ভি কিছু কি গুণাকারের সাথে মিলে না মিলে না এখানে আছে তোমার -3a প্লাস 2b এটা কি কিছু মিলে দেখি তো -1 গুণ করি এটার সাথে যে 3a মাইনাস 2b -1 গুণ করলে কত হয় -1 ইন্টু 3a মানে তোমার -3a মাইনাসে মাইনাস তোমার হচ্ছে +2b দেখো এটা কিন্তু মিলে গেছে এই যে খ নাম্বারটা কিন্তু মিলে গেছে এটা কিন্তু তাহলে সমান্তরাল ভেক্টর হতে পারে কারণ কি এটা হচ্ছে তোমার একটা স্কেলার গুণিতক মাথায় রাখো এই যে স্কেলার গুণিতক গুণ আকারে থাকবে স্কেলার গুণিতক যদি থাকে সাথে এটাকে বলবো আমরা সমান্তরাল ভেক্টর বুঝতে পেরেছি ভাইয়ারা তাহলে 4 হচ্ছে সি না 4 কিন্তু ভি মাথায় রাখতে হবে বি কিন্তু এই সি না কিন্তু না কারণ সিকে কোনো স্কেলার গুণিতক দিয়ে তুমি গুণ করলে এটা পাবা না বুঝছো এখানে কিন্তু আমি -1 গুণ করলে এটা পেয়ে যাচ্ছি ভেরি গুড মোটামুটি সবাই বুঝতে পারতেছে এখন ওকে চলো সামনের দিকে আগেই আচ্ছা দেখো কি বলছে ট্রাপিজিয়ামে আচ্ছা এটা একটু বলো তো এটা কিন্তু অলরেডি আমার ক্লাসে তোমাদেরকে অনেকবার করাইছি আর এটা কিন্তু আমাদের মানে একদমই বইয়ের একটা ম্যাথ বইয়ের কিন্তু এটা আমাদের একদম বইয়ের আমাদের স্টেটমেন্ট কি ছিল স্টেটমেন্টটা এটা কি ট্রাপিজিয়াম না তোমাকে বলে দিচ্ছি এটা ট্রাপিজিয়াম তাহলে আমরা কি জানতাম যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু খেয়াল করো এটা কিন্তু বন্ধুবিন্দু এই যে পিএস এটা একটা অসমান্তরাল এটা অসমান্তরাল ট্রাপিজিয়ামের এটা আর এটা সমান্তরাল তাহলে এই সি আর ডি কিন্তু তোমার হচ্ছে অসমান্তরাল বাহু দুইটার মধ্যবিন্দু এবং এই বাহু দুইটার মধ্যবিন্দুর যোগফল হচ্ছে তোমার সিডি আমরা কিন্তু একটা স্টেটমেন্ট পড়েছিলাম আমরা প্রমাণও করেছি যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের যোগফলের অর্ধেক মানে কি এটা আর এটার যোগফলের অর্ধেক হবে হচ্ছে আমাদের এই সিডির দৈর্ঘ্য আমাদের কিন্তু সিডির দৈর্ঘ্যই চাইছে তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক তাহলে সমান্তরাল বাহুদ্বয় কোনটা এটা হচ্ছে পি কিউ আর এটা তোমার হচ্ছে যে এস আর এই দুটোর যোগফলের অর্ধেক এটা কিন্তু আমরা প্রমাণ করেছি কার কার মনে আছে প্রমাণটা তাহলে এটার দৈর্ঘ্য কত হবে কোথায় আছে এই যে এটাতেই কিন্তু আছে যে হাফ ইন্টু পি কিউ প্লাস এস আর তাই এটার কিন্তু প্রমাণটা অনেক বড় তোমার যদি স্টেটমেন্টটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু এটা দিতে পারবে না প্রমাণও করতে পারবে না এমসিকিউর জন্য প্রমাণ করে তুমি করতে পারবে না তো এটা তোমার মুখস্থ রাখতে হবে গতকালে কিন্তু আমরা দেখেছিলাম বৃত্তের জন্য বৃত্তের কিছু যেগুলো তোমার সিকিউতে কোশ্চেন আসে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে কিছু কিছু একদম ইম্পর্টেন্ট এগুলো তো আমাদের মুখস্থ রাখতে হবে আচ্ছা নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে নাকি ওকে আশা করি এখন ক্লিয়ার আছে ক্লিয়ার না তোমরা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ আচ্ছা সেটা হচ্ছে শূন্য ভেক্টর এটা অনেকবার আসে জাস্ট রাখলাম আর কি শূন্য ভেক্টর আসলে কোনো নির্দিষ্ট দিকও নাই ধারক রেখাও নাই পরের পার্টটা দেখো কুমিল্লা বোর্ডে আসছে 19 সালে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা ম্যাথ তোমাকে বলছে এই ডিএফ ভেক্টরের মান কত দেখো তো ভেক্টরের ত্রিভুজ বিধি থেকে আমরা অ্যাকচুয়ালি কী বলতে পারি যেখানে আছে তোমার ডিএফ এফ ই আর এখানে ডিই আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে ডিএফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর ইকুয়াল টু কী হয়ে যাবে ডিই ভেক্টর আমাকে কী চেয়েছে আমাকে চাইছে ডিএফ এর মান তাহলে ডিএফটাকে আমি এক পাশে রাখি বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাই ডিই মাইনাস এফ ই ভেক্টর রাইট ইএফ তাহলে দেখো তো ভাইয়া আমরা কি একটা জিনিস শিখেছিলাম না একটু আগে যদি এমন হয় যে এবি ভেক্টর আর এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ভিএ ভেক্টর এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর আর এটাকে বলবো আমরা হচ্ছে ভিএ ভেক্টর এবং আমরা জানি এই দুটোর মধ্যে রিলেশন কি এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিএ ভেক্টর সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে আছে কি এফ ই না তো এই এফ ই ভেক্টর মানে কি মাইনাস ইএফ ভেক্টর তাহলে মাইনাসের মানে তোমার প্লাস হয়ে যাবে ডি মাইনাস মাইনাসে প্লাস ইএফ ভেক্টর তো এটা কত নাম্বার আছে যে খ নাম্বারে তাহলে খ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার ডি নাম্বারটা না তোমরা যারা ডি বলতেছো ডি নাম্বার কিন্তু তোমার মাইনাস ইএফ বাট আমার এখানে কিন্তু ছিল মাইনাস এফ ই ভেক্টরের জন্য কিন্তু তোমার ইএফ আর এফ ই দুইটা আলাদা জিনিস এই যে এ বি আর বি এ কিন্তু সেম না এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই রিলেশনটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবা ভাই একটু পর লাইভ আটকায় যায় আমার এখানে ওয়েদার ভালো না আজকে একটু নেটের প্রবলেম করতেছে তার জন্য দুঃখিত আশা করি এখন মোটামুটি ক্লিয়ার আছে
ওকে ভাইয়ারা, ইয়েস ভাইয়া, নেটে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই বাংলা ক্লাসটা এখন শুরু হয় না, বাংলা ক্লাস তো 10টায়, সবাই 10টায় বাংলা ক্লাসে জয়েন হয়ে যেও। ট্রাই করবো 10টার আগে আজকে ছেড়ে দিতে, যেহেতু বাংলা ক্লাস আছে। ভাইয়া একটু নজর দেন, কোথায় নজর দিব? আচ্ছা চলো, নেট মনে ঠিক হয়ে গেছে। দেখো কি বলছে, যে মূল বিন্দু সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে তোমার দেওয়া আছে, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর এত, বি বিন্দুর অবস্থান ভেক্টর এত। বলছে এ ভি কত। এটা খুবই ইজি, আমরা কি করব, বি মাইনাস এ করে ফেলবো, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর করে ফেলবো সবসময়। তাহলে কি হবে বলো তো, বি এর অবস্থান ভেক্টর কত হয়েছে, এত, তাহলে হয়ে যাবে তোমার 4a মাইনাস 2v মাইনাস এ এর অবস্থান ভেক্টর কত, 9a মাইনাস 4b। তাহলে হয়ে যাবে তোমার 4a মাইনাস 2v মাইনাস 9a মাইনাস মাইনাস তোমার প্লাস 4b। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 4a মাইনাস 9a করলে হয়ে যাবে তোমার মাইনাস 5a মাইনাস 2b প্লাস 4b করলে হয়ে যাবে তোমার প্লাস 2v। এটাই তোমার হচ্ছে এ বির অবস্থান ভেক্টর বা এভি কত, মাইনাস 5a প্লাস 2b কোথায় আছে, এই যে মাইনাস 5a প্লাস 2b, মানে এই নাম্বারে আছে। ক নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ভাইয়া 9টায় একটা আছে বাংলা ক্লাস, কি বলো 9টায় বাংলা ক্লাস আছে? আমি তো জানতাম 10টায়। ক্ল্যাশ হয়ে গেল তো তাইলে। আয় হ্যাঁ, না না, ফারহান ভাইয়ার তো 10টার সময় ক্লাস, 9টার সময় কিসের? আই দুষ্টমি না করে ক্লাস করে সবাই। আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের রাত 9টায় ক্লাস কেন? আচ্ছা, তাহলে 18 নম্বরটা দেখো, বলছে মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর তোমার এত এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর তোমার এত। বলছে এ ভির কত। তাহলে আমরা কি বলছিলাম, এ বি যদি তোমার চায় কি করবা, বি থেকে এ মাইনাস করে ফেলবা, বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর মাইনাস করবা। বি এ কত, এ মাইনাস 2v, এর অবস্থান ভেক্টর কত 2a মাইনাস ভি। খুবই ইজি এটা। তাহলে কত হয়ে যাবে, এ মাইনাস 2v মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস ভি। তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস এ মাইনাস বি। কোথায় আছে এটা, মাইনাস এ মাইনাস বি, খ নম্বরে। তো খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ও সরি, দেখা যাচ্ছে না মনে হয়, সরি। এই যে ওকে বাচ্চারা, চলো চলো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমটা চলে যাই। কি বলা আছে দেখো, তোমার এ বি রেখাংশের সি বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলে নিচের কোনটি সঠিক। বলছে এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি, খুব ইম্পর্টেন্ট। যদি এমন হয়, মনে করো এমন দেওয়া আছে, মনে করো এ বি দুটা রেখাংশ এবং সি পয়েন্টটা তাদেরকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, মানে ভিতরের দিকে বিভক্ত করছে, অন্তর মানে ভিতর। এবং বলা আছে এ বিন্দুর অবস্থান ভেক্টর তোমার এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ভি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর সি। এখন তোমাকে যদি বলে যে সি, তোমাকে কি বের করতে বলছে, সি এর অবস্থান ভেক্টর বের করতে বলছে না, যে সি এর অবস্থান ভেক্টর, তাহলে কি হয়ে যাবে, সবসময় কি করবা, এটা একটা ফর্মুলা আকারে মনে রাখো। ফর্মুলাটা তোমার এরকম হবে যে তোমার এই অনুপাত দুইটাকে আমরা যোগ করে ফেলবো, যে এম আর এনকে যোগ করে ফেলবো, যে এম প্লাস এন করবা, এম প্লাস এন। তারপর এম এর সাথে বি কে গুণ করবা, এম ইন্টু ভি, প্লাস দিবা এন এর সাথে এ কে গুণ করবা, এন ইন্টু এ করে ফেলবা। কি করবা, যে এমন এইভাবে ক্রসে যাবা, এইভাবে ক্রসে যাবা, এইভাবে একটা ক্রস বানাবা, এ এম এর সাথে বি, এন এর সাথে এ, এটা গুণ করে ফেলবা, যা আসবে তাই অ্যান্সার। কত নাম্বারে আছে, 22-এর এম প্লাস এন, এম বি প্লাস এন এ, এম বি কোথায়, এম বি প্লাস এন এ, এই দেখো এটা কিন্তু ক নাম্বার, 22-এর ক, 22-এর ক, তাহলে আমাদের সঠিক অ্যান্সার। এম এর সাথে বি, এন এর সাথে এ, এভাবে ক্রস গুণ করে ফেলবা, ক্রসে যাবা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু ভুল করো না ভাইয়ারা, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, সেম প্রবলেমটা দেখো, এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি বলা আছে। এ বি রেখাংশকে সি বিন্দুটি 2:2:3 ভাগে বিভক্ত, অন্তর্বিভক্ত করলে সি কত। সেম
এটা মনে করো এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। 2:3, এ বিকে 2:3, তার মানে এটা 2, এটা 3। এটা হচ্ছে এ অবস্থান ভেক্টর, এটার ভি, এটা হচ্ছে সি। কি বলছিলাম, কি লিখবো, এম প্লাস এন, এখানে এম কত 2 আর এন কত 3, তাহলে 2 + 3 লিখবা। তারপর কি করবা, 2 এর সাথে বিকে গুণ করবা, এটা 2 × ভি, প্লাস দিবা, অন্তর্বিভক্ত করলে সবসময় প্লাস। আর এই 3 এর সাথে কত লিখবা, এ গুণ করবা, তাহলে 3 × এ, যা আসবে তাই। কত নাম্বার বলো, 20 কত সাথে মিলে, 2a + 3, 2b + 3a, এই 2b + 3a আর 2 আর 3 যোগ করলে তোমার 5 হবে, তাহলে এই খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তাহলে 20 খ। তাহলে 21টা তোমরা নিজেরা করে ফেলো, 21টা নিজেরা বলো সেমভাবে, যে এ বি, এটা মনে করো সি, অন্তর্বিভক্ত কত 5/11, তাহলে 5 আর 11, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে সির জন্য লাগবে, তাহলে সি কত হয়ে যাবে, অনুপাত দুটাকে যোগ করব, 5 + 11, 5 × কত করব বি, আর 11 × কত করব এ, প্লাস দিব 11 × এ। তাহলে 5 আর 11 যোগ করলে কত হবে 16, সবার নিচে দেখো 16 আছে, তাহলে 5a + 11a কোথায় আছে, এটা আমার দেখতে হবে, সরি 5b + 11a কোথায় আছে, 5b + 11a, তাহলে ক নাম্বারটি আমাদের কারেক্ট অ্যান্সার। ইজি না? তাহলে 20 বি, 21 এ। সবাইকে বুঝতে পারতেছি, রাফি অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড। হাফিজুর বলছো মানে আগেরটার বি বলছো, তারপর মোবাসিরাও বলছো ভি, মানে আগেরটার বি বলছো, আবুল কালাম আগেরটার বলছো, আচ্ছা পারভিন হচ্ছে তোমার এ বলছো, ভেরি গুড 21। আচ্ছা সাদিকও এ বলছো, ভেরি গুড সাদিক। শাহরিয়ার, আচ্ছা ওকে। তোমাদের এখন কি পেইড ব্যাচের এটা রেগুলার ক্লাস হচ্ছে নাকি এটা ফ্রি ক্লাস হচ্ছে, মানে নর্মাল একটা ক্লাস হচ্ছে? আচ্ছা এবার দেখো, আমাদের বহির্বিভক্তি দেওয়া থাকলে কি করবা, বহির্বিভক্তি দেওয়া থাকলে যে আমরা বললাম না অন্তর্বিভক্তির জন্য প্লাস করব, বহির্বিভক্তির জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিব, জাস্ট সেম ব্যাপারটা সেমই থাকবে, যে 5 + 3 না, তো 5 লিখবো, 3 লিখবো, 5 × সেমভাবে বি দিব, 3 × সেমভাবে এ দিব, জাস্ট মাঝখানে মাইনাস দিয়ে দিব, তাহলে কত হয়ে যাবে, 5 - 3 হলে 2, 5b - 3a। আগেরটার মতোই হবে, খালি আমরা মাইনাস দিয়ে দেবো আর কি প্লাসের জায়গায়। তাহলে এখানে কত আছে দেখো, 5b - 3a কোথায় আছে, 5b - 3a, যে 5b - 3a, তার মানে এটা খ নাম্বারে আছে, /2। তোমার 5b - 3a, তো এখানে দেখো -3a + 5b আছে, একই কথা। বলো 34 সবগুলো বুঝতে পেরেছো কিনা, খেয়াল করো। 21 থেকে শুরু করে 21, 22, 23, 24, 25, 26, 27, 28 একদম 33 পর্যন্ত সেম টাইপের ম্যাথ। তারপর তোমার মোটামুটি আরেকটা আসছে আর কি, বুঝছো? তো এই কারণে সবগুলো রাখি নাই, শুধু এগুলোই রাখছে, যে 20, 21, 22, 23 সবগুলো সেম ম্যাথ। তারপর 34 গিয়ে তোমার বহির্বিভক্তি আছে, বহির্বিভক্তির জন্য খালি মাইনাস দিয়ে দেবো। ইজি না? এই যে লামও অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড। রোকসানাও অ্যান্সার দিছো, ভেরি গুড। সানজিদা কি বললা, না ভাইয়া রেগুলার ক্লাস নাই তো পেড ব্যাচ। আচ্ছা হ্যাঁ, রেগুলার ক্লাস থাকার কথা না ভাইয়া, সাজেশনের পিডিএফ দিয়ে স্ক্রিনশট নিতে ঝামেলা। আচ্ছা এটা একটা কথা বলি, সাজেশনের পিডিএফ কিন্তু আমি কমেন্টে দিয়ে দিই, বুঝছো? স্ক্রিনশটটা কেন দিই, কারণ স্ক্রিনশটটা মানে স্ক্রিনেও দিয়ে দিই, যেন স্টুডেন্টরাও দেখতে পারে, অফ করে যেন দেখে বলতে পারে। পিডিএফ ওপেন করবে, ক্লিক করবে, পিডিএফে ঢুকবে, এত তেল না অনেকের থাকে না, বুঝছো? এই কারণে কিন্তু আমি দুইটাই করি, দুইজনের জন্যই, যেন অন্তত ওরা শুয়ে শুয়ে যখন রিলস দেখে, রিলস দেখার থেকে, রিলসে অন্য কিছু দেখার থেকে আমার এই রিলসটাই দেখো, অফ করে একটু পড়ে নিক, চোখের পড়া পড়লেও হয়ে যাবে আর কি, বুঝছো? কিন্তু তোমার দেখা যায় পিডিএফ ওরা ঢুকবে, এই কাজটা করে না। এখন তোমরা যারা যারা পিডিএফে ঢুকে কষ্ট করতে চাও, তোমাদের জন্য কিন্তু আমি কমেন্টে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিই, তোমরা জাস্ট চেক করে নিও। ভাই কিন্তু অবশ্যই তোমার লিঙ্ক দিয়ে দিই, পিডিএফটা কমেন্টে থাকে, একটু চেক করে নিও আর কি। দেখা যায় অনেকগুলো কমেন্ট আসে, তো আমার কমেন্ট হয়তো হারায় দেয়, তো ফিল্টারে দিবা, অল কমেন্ট দিয়ে দিবা, দেখবা সবার উপরের কমেন্টেই আমার। ভাই এমসিগুলো কই পাবা, এই যে আজকে দিয়ে দিব। আচ্ছা জাহিদ বলছো 34 নাম্বারটা আবার বুঝান। ভাই ইজি, এতক্ষণ ধরে যা করছে তাই। এই যে 5:3 ছিল না, আমরা এতক্ষণ ধরে কী করছিলাম, যে অনুপাত থাকতো এটাকে যোগ করতাম না, এখন যোগ করব না, যেহেতু বহির্বিভক্তি, এখন খালি বিয়োগ করে ফেলবো। এই যে 5 আর 3কে যোগ না করে খালি বিয়োগ করব। তারপর 5 × b - 3 × a, যেমন এখানে করছে যে বি আর এ, সব জায়গায় বি আর এ ছিল না, যে বি আর এ, এই যে 5ab 11a, 2b 3a, যে এম বি এন এ,
প্লাস ছিল, এখন খালি মাইনাস হবে, বহির্বিভক্তির জন্য খালি মাইনাস, এতটুকুই। বুঝতে পারছো আশা করি? ওকে, চলো আমরা এবার হচ্ছে তোমার সম্ভাবনার ম্যাথে চলে আসছি। ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে, 20 মিনিটও লাগবে না আশা করি। কি বলছো দেখো, 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? এটা ফর্মুলা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n। n মানে কি? যতবার নিক্ষেপ করা হয়েছে, মানে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। অথবা এইভাবে চিন্তা করতে পারো, একবার নিক্ষেপ করলে তুমি আসলে কয়টা নমুনা বিন্দু পাও? 2টা, একটা হেড আর একটা টেল। একবার নিক্ষেপ করলা, পরে আরেকবার নিক্ষেপ করলা, পরে আরেকবার নিক্ষেপ করলা, পরে আরেকবার নিক্ষেপ করলা, পরে আরেকবার নিক্ষেপ করলা। 1 2 3 4 5, 5বার নিক্ষেপ করলো না? এই 5টাকে গুণ করে দাও, এটার মানে তোমার 2 টু দি পাওয়ার 5, এটা মানে 32। ফর্মুলা মনে রাখতে পারো অথবা ওইভাবে মনে রাখতে পারো। যদি তোমার এখানে বলতো যে ছক্কা, ছক্কা হইলে হইতো 6 টু দি পাওয়ার n, যে আমি একটা ছক্কাকে 2বার নিক্ষেপ করছি, নমুনা বিন্দু কত হবে? 6 টু দি পাওয়ার 2, মানে 36টা। দেখো পরের ম্যাথটাই তোমার এরকম, যে একটি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, বলছে নমুনা বিন্দুর সংখ্যা কত? একটা ছক্কার জন্য কত হবে? ছক্কায় কয়টি থাকে? 1 2 3 4 5 6 না, মানে 6টা। তাহলে 6 ইন্টু 2টি মুদ্রা, 2টি মুদ্রা মানে কি? একবার নিক্ষেপ করলে 2, আরেকবার নিক্ষেপ করলে 2, 2বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে 6 ইন্টু 2 মানে 12, 12 ইন্টু 2 মানে 24, তাহলে 24 হবে কারেক্ট অ্যান্সার। অথবা এটাকে এইভাবে লিখতে পারবা, 2 ইন্টু ছক্কার জন্য 6, একটা মুদ্রা 2বার নিক্ষেপ করা হয়েছে, এটা মানে 2 টু দি পাওয়ার 2, মানে এটার মানে এটাই সেম জিনিসই। তাহলে এটা হবে 24। ভেরি গুড, যারা যারা 24 বলতেছো, দিয়া, তারপর তাসনোভা, ভেরি গুড। আবেদিন, আবেদিন কোনটার সি বললা? ও আচ্ছা, 1-এর সি মনে হয়, ওকে। আচ্ছা পরেরটা দেখো, সম্ভাবনার সীমা কত? 0 থেকে 1, এবং 0 আর 1ও হইতে পারে। 0 মানে কি? ওই যে অসম্ভব ঘটনা। আর 1 মানে কি? 1 মানে তোমার হচ্ছে একদম হবেই হবে, নিশ্চিত ঘটনা, রাইট? মানুষ সূর্যে যাবে, এই ঘটনাটা কেমন ঘটনা? অসম্ভব ঘটনা না এখন পর্যন্ত, যে মানুষ সূর্যে যাবে, পুরো পুড়ে যাবে না, মানে এখন পর্যন্ত আর কি। হইতে পারে ভবিষ্যতে কখনো মানুষ সূর্যেও গেল, লাইফ কি অফ হয়ে গেল নাকি? আশা করি না। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। ওয়েট, আমার ল্যাপটপে দেখাচ্ছে আমি অফলাইনে চলে গেছি, ফোনে দেখাচ্ছে আমি লাইভে আসছি নাকি? ওকে, একটু দাঁড়াও। ফোনের কথা বিশ্বাস করবো নাকি ল্যাপটপের কথা বিশ্বাস করবো? আই থিঙ্ক আমি লাইভে আসি, তাই না? লাইভে আসি না? আচ্ছা, কি বলছে? একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? আচ্ছা ভাইয়া, যৌগিক সংখ্যা মানে কি? যেই সংখ্যার তোমার এক আর ওই সংখ্যা ব্যতীত আরও উৎপাদক থাকে, তাই না? দেখো তো, একটা ছক্কা মানে কি? 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যাই তো তোমার একটা ছক্কা নিক্ষেপ করলে আসবে, তাই না? এর মধ্যে দেখো তো 2 3 আর 5 কি মৌলিক সংখ্যা, আর 1 তো মৌলিকও না যৌগিকও না, তাহলে এটাও বাদ, এটাও যৌগিক না, আর বাকিগুলো মৌলিক সংখ্যাও যৌগিক না। তাহলে যৌগিক সংখ্যা আসলে কে কে? 4 আর 6। বলছে একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমরা কি জানি? তোমার সম্ভাবনার মূল সূত্রটা কি? যে তোমার অনুকূল অনুকূল সম্ভাবনা আর মোট ঘটনা কয়টা আছে? একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হইতে পারে? 6টা। তাহলে নিচে হবে 6, অনুকূলে মানে যৌগিক সংখ্যা আছে 2টা, 4 আর 6 মানে 2 হবে, কাটাকাটি করলে হবে 1/3। তাহলে এটার সম্ভাবনা কত হয়ে যাবে? 1/3। কত নম্বরে আছে? 3 নম্বর, 1/3, রাইট? ইজি। তারপর দেখো 10 নম্বরটা কি বলা হয়েছে, যে তোমার 1 থেকে 20-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ভাই 1 থেকে 20-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? সরি, 11 থেকে 20-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 11 12 13 14 15 16 17 18 19 20, মানে 10টা সংখ্যা আছে। তার মানে আমার মোট সংখ্যা হচ্ছে 10টা। আর 11 থেকে 20-এর মধ্যে আমার মৌলিক সংখ্যা কারা কারা? ওই যে গত ক্লাসে কিন্তু আমরা পড়ছি 11 13 17 19, মানে এই 4টা সংখ্যা আছে। তাহলে উপর হবে 4, কাটাকাটি গেলে কত হবে? 2/5। 2/5 কত, কোথায় আছে? ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তোমাদের কি বলছিলাম না যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একদম মুখস্থ করে ফেলবা? কোনগুলো পুরোপুরি মুখস্থ তুতস্থ করা লাগবে, এটা একটু করে ফেলো, অনেক কাজে লাগবে। 13 নম্বরটা দেখো কি বলছে, যে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক 2টি হেড আসার সম্ভাবনা কত?
আচ্ছা কি বলছে, দুটি নিরপেক্ষ মুদ্রা। দুইটা নিরপেক্ষ মুদ্রা মানে কি, যে মনে করো একবার নিক্ষেপ করলাম আসলো হেড, আরেকবার নিক্ষেপ করলাম আসলো টেল, এটা প্রথমবার নিক্ষেপে। দ্বিতীয়বার নিক্ষেপ করলো এখানে আসবে তোমার হেড, একবার আসলে টেল, এখানে আসলো হেড, একবার আসলো টেল। মানে তোমার নমুনা ক্ষেত্র কী কী হবে, হেড হেড, এই যে এইচ এইচ, তারপর তোমার এইচ টি, টি এইচ, টি টি, এগুলো মুখস্থ করে ফেলো, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকলাম। কি বলছে দেখো, বলছে সর্বাধিক দুটি এইচ পাওয়ার সম্ভাবনা কত, মানে ম্যাক্সিমাম দুইটা এইচ, কম হইলেও সমস্যা নাই, ম্যাক্সিমাম দুইটা এইচ। তাহলে দেখো তো ম্যাক্সিমাম দুইটা এইচ কোথায় কোথায় আসছে, সর্বোচ্চ, বেশি হইলে সমস্যা, কম হইলে সমস্যা নেই। তার মানে কি, তোমার যদি শূন্যটা এইচ থাকে তাইলেও হবে, একটা এইচ থাকে তাইলেও হবে, দুইটা এইচ থাকে তাইলেও হবে, তিনটা হইলে হবে না, এখানে তো তিনটা এমনিতেও নেই। তার মানে মোট ঘটনা কয়টা, 1 2 3, নমুনা কেন্দ্র 4টা, আর সর্বাধিক দুইটা এইচ কোথায় কোথায় আসছে, এখানে 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 এখানে, তাহলে এখানেও 4টাই। বুঝো ব্যাপারটা, সর্বাধিক মানে কি, সর্বাধিক মানে হচ্ছে সর্বাধিক দুইটা এইচ, মানে ম্যাক্সিমাম তোমার দুইটা এক্স আসছে। এক্সকিউজ মি, সরি ভাইয়ারা, এখানে ভুলটা কিন্তু করবা, এখানে তোমার ভুল করবা। সর্বাধিক মানে ম্যাক্সিমাম তোমার দুইটা এইচ আসতে হবে, পারবে, কম আসলেও সমস্যা নাই, কম হলেও প্রবলেম নাই। এ কিন্তু ভুল করবা অনেকে, তোমরা অনেকে বলবা, বলবা যে আচ্ছা সর্বাধিক মানে দুইটা এইচ তো এখানে আছে, এটা কিন্তু না, তোমার সর্বাধিক দুইটা বুঝতে হবে, যে ম্যাক্সিমাম দুইটা এইচ, ম্যাক্সিমাম দুইটা এইচ আসতে পারবে। যদি দুইটা থেকে কম আসে তাহলেও প্রবলেম নেই, যদি একটা আসে প্রবলেম নেই, এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এটাও আসতে পারবে এটাও আসতে পারবে, এখানে কোনো এইচই নেই ভাই, এটা হইতে পারবে, হ্যাঁ এটাও হইতে পারবে। বলছে ম্যাক্সিমাম দুইটা এইচ, দুইয়ের থেকে বেশি যেন কোনো অবস্থাতেই না হয়। তাহলে কি বুঝতেছো, তার মানে এখানে তো দুইয়ের থেকে কমই আছে, কারণ এখানে কোনোটাই নেই, শূন্যটা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে এটাও হবে এটাও হবে এটাও হবে এটাও হবে, তাহলে সবগুলোই হবে। তাহলে আমার অনুকূল ঘটনাও 4টা, মোট ঘটনাও 4টা, কাটাকাটি গেলে 1 হবে আর কি। তাহলে অ্যান্সার হবে ডি। তোমরা যারা যারা বলছিলে কিন্তু হবে না, বুঝছো ব্যাপারটা, এই সর্বাধিক ব্যাপারটা বুঝতে হবে। যদি তোমাকে বলতো এরকম যে শুধুমাত্র দুইটা এইচএসের সম্ভাবনা কত, তখন তুমি দিতা 1/4, তখন হয়তো যে একটা এতটুকু, কিন্তু সর্বাধিক যেহেতু আছে, এটা তোমার একটা রেঞ্জ দিয়ে ফেলছে, যে সর্বাধিক দুইটা, দুইয়ের কম হইলেও সমস্যা নাই, সর্বাধিক দুইয়ের বেশি হইতে পারবে না, 2 হইতে পারবে, 2-এর কম 1 হইতে পারবে, 1-এর কম 0 হইতে পারবে। আশা করি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো এটা, বলো। সেম প্রবলেম কিন্তু আরেকটা আছে, আমি দেখাবো একটু পরে আবার। দেখো কি বলছে এখানে, একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত। তাহলে আমরা বের করবো আগে একটা ছক্কা নিক্ষেপ করলে 4 ওঠার সম্ভাবনা কত। আচ্ছা 4 ওঠার জন্য কি একটাই ঘটনা না, তোর অনুকূল ঘটনা একটা, মোট সম্ভাবনা ঘটনা এত, 4 ওঠার সম্ভাবনা এত, না ওঠার সম্ভাবনা কত হবে 1 - এত, তার মানে 5/6, 5/6 আছে এখানে। প্রথমে কি করবা, না ওঠার জন্য কি করবা, প্রথমে 4 উঠার সম্ভাবনা বের করবা, সেটা কিনা 1/6, না মানে কি 1 - ওইটা, না মানে 1 - করে দিবা, তাহলে 16 হয়ে যাবে ডি। ওকে 13 সবাই ডি বুঝতে পারছো, এবার বলো 16 ডিও বুঝতে পারছো কিনা। আচ্ছা এবার 19 নাম্বারটা তোমরা একটু খেয়াল করো, 19 নাম্বারে কি বলা আছে, যে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে একটা হেড। এবার হচ্ছে কমপক্ষে একটা হেড, বেশি হইলেও সমস্যা নেই, বেশি হইলেও সমস্যা নেই। তাহলে আমরা একটু বলো তো 3বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কেমন হবে, ওই যে 2⁻³ মানে 8টা হবে আর কি। তাহলে এমন হবে আর কি, আমি একবার লিখে দিই, যে তোমার এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ, তারপর তোমার টি এইচ টি 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 এইচ, লাস্টে টি টি টি, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা তোমার হচ্ছে নমুনা বিন্দু পাইলাম, আবার নমুনা ক্ষেত্র বের হয়ে গেল। এবার চিন্তা করো, বলছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে, এবার হচ্ছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, মানে কি কমপক্ষে একটা হেড তোমার পাওয়াই লাগবে, যদি বেশি পাও সমস্যা নেই। ব্যাপারটা শুনো, যে কমপক্ষে একটি, কমপক্ষে একটি মানে কি একটা থাকাই লাগবে, যদি বেশি পাও সমস্যা নেই। খেয়াল করে দেখো তো, এখানে কয়টা আছে 3টা, তার মানে এটা হবে, এখানে কয়টা আছে 2টা, তাহলে এটাও ঠিক, এখানে কয়টা আছে 2টা, এটাও হবে, এখানে কয়টা আছে একটা, কমপক্ষে একটা না, তাহলে এটাও হবে, এখানে কয়টা আছে 2টা, তার মানে এটাও হবে, রাইট। এখানে আছে কয়টা, এখানে আছে একটা, তাহলে এটাও হবে, এখানে আছে কয়টা একটা, এটাও হবে, এখানে আছে কয়টা, এখানে কোনো হেড আছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের সম্ভাবনা কয়টা হবে বলো, তাহলে আমাদের সম্ভাবনা কয়টা হবে বলো।
1 2 3 4 5 6 7, এই যে 7টার জন্য হবে, তাহলে 7টা আমাদের অনুকূল, মোট আছে 8টা, মানে 7/8। বলো ভাইয়ারা, বুঝতে পারছো কিনা? তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বারটা। এবার আশা করি বুঝতে পারছো। এবার এগুলো কিন্তু ভুল করবে না, কমপক্ষে সর্বাধিক এই কথাগুলো বুঝতে হবে, বুঝে তারপরে অ্যান্সার করবা। নেক্সট দেখো কি বলছে, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত? বড় জোর একটা টি, বড় জোর একটা, বড় জোর বলতে কি বোঝায়? বড় জোর একটা, এটা হচ্ছে বড় জোর আর হচ্ছে তোমার সর্বাধিক, এই দুইটা কথা সেম কথাই। বড় জোর একটা, বেশি না, আসলেও একটা আসতে পারে, এর বেশি যেন না আসে। তাহলে আমরা তো নমুনা বিন্দু পাইলাম, যে এটা, এই যে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। বড় জোর একটা হেড টেল, বড় জোর একটা মানে কি? একটার বেশি যেন কোনো অবস্থাতেই না আসে, যদি একটার কম আসে সমস্যা নেই। এখানে কয়টা টেল আছে? একটাও নাই, তাহলে মানে এটা হবে। এখানে কয়টা আছে? একটা, তাহলে এটা নিতে পারবো। এখানেও আছে একটা, এটা নিতে পারবো। এখানে কয়টা আছে? 2টা, তাহলে এটা নিতে পারবো না। বড় জোর একটা, তাহলে 2টা চলে আসছে, এটা নিতে পারবো না। এখানে বড় জোর একটা আছে, তাহলে এটা নিতে পারবো। এখানে বড় জোর একটার থেকে বেশি আসছে, 2টা, তাহলে এটা নিতে পারবো না। এখানেও 2টা চলে আসছে, নিতে পারবো। এখানে 3টা, তো আস্তাক ফিরো, নিতেই পারবো না। তাহলে বড় জোর একটা টি কয়টার জন্য নিতে পারবো? 1টা 2টা 3টা 4টার জন্য নিতে পারবো। তাহলে অনুকূল আছে 4টা, টোটাল আছে 8টা, তাহলে কত হয়ে যাবে? কাটাকাটি গেলে 1/2। কত নাম্বার? ক নাম্বারের কাজ অ্যান্সার। ভেরি গুড। এবার আই থিঙ্ক বুঝতে পারতেছো ব্যাপারগুলো কি হচ্ছে। তারপর দেখো কি বলছে, যে তোমার একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোর আসার সম্ভাবনা কত? আচ্ছা, একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আছে? 1 2 3 4 5 6, এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে? 2 3 5 না? আর জোর কারা কারা? 2 4 6। বলছে মৌলিক আর জোর দুইটার মধ্যে কমন থাকতে হবে, কে এটা? এটা কি 2 না? শুধু 2 কি এটা না? তার মানে হয়ে যাবে কি, যে একটাই আমার অনুকূল ঘটনা, আর টোটাল ঘটনা 6টা, তাহলে 1/6, তাহলে 26 কিন্তু ক 1/6, দুইটারই ক নাম্বার। 21 ক, 26 এ। সবাই বলো বুঝতে পারছো কিনা? রেহানা আক্তার কই থেকে আসতে বলো ভাই, ক্লাস এখনো চলছে। আমি কি কখনো ছোট ক্লাস নেই? আমি ক্লাস নিয়ে তো বিশাল বড় বড় ক্লাস। আজকে তাও তাড়াতাড়ি শেষ হচ্ছে, আগের ক্লাস তো আরও বেশি লং গেছে। প্রথম দিনে জেনারেল ম্যাথের ক্লাসটা আমার 1 ঘন্টা 20 মিনিট নিয়েছি, পরেরটা নিয়েছি 1 ঘন্টা 17 মিনিটের মতো। তো ক্লাসগুলো তো লং হয়। বাংলা ক্লাস করে এসে পড়লাম, মানে বাংলা ক্লাস শেষ করে এসে পড়ছো, বাট এই ক্লাস শেষ হয় নাই। আহারে, স্যাড লাইফ। আচ্ছা, যারা যাও নাই ভেরি গুড, যারা গেছো তারা গিয়ে আবার ফেরতও চলে আসছো, ভেরি গুড। আমাদের আরেকটা স্লাইড আছে, শেষ করে যাও। ওকে, পরে দেখো কি বলছে, একটি থলেতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটি থলেতে সাদা কয়টা? সাদা আছে 4টা, লাল আছে কয়টা? লাল আছে তোমার হচ্ছে 5টা। তাহলে মোট বল আছে কয়টা? 4টা প্লাস 5টা, মানে 9টা। তাহলে অনুকূল মোট ঘটনা হচ্ছে 9টা। আমার চাচ্ছে কি সাদা বল, সাদা বল কয়টা আছে? 4টা, তাহলে উপরে হবে 4 বা 4/9। এই যে খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে ভাইয়ারা, তাহলে খ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 33-এর খ। চলো তাহলে আমরা হচ্ছে এবার 32-এ যাই। একটি থলিতে নীল বল আছে 10টা, এই যে নীল, নীল মানে কি? ব্লু, ব্লু আছে তোমার হচ্ছে 10টা। আচ্ছা, নীলকে হচ্ছে আমরা নীল দিয়ে লিখি অ্যান, অ্যান আছে 10টা। সাদা হোয়াইট, হোয়াইট আছে তোমার হচ্ছে 14টা। কালো মানে ব্ল্যাক, ব্ল্যাক আছে তোমার হচ্ছে 18টা। তো টোটাল বল আছে কয়টা? 10 + 14 + 18 মানে 42টা। মোট বল আছে 42টা। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার, তাহলে প্রথমে চলো নীল হওয়ার সম্ভাবনা দেখি। নীল আছে কয়টা? 10টা, 10টি, এতটা হচ্ছে নীল। তাহলে না হওয়ার মানে কি? 1 - এত করে দিবা, যত হবে। তাহলে 1 - 10/42 কত আসছে? 16/21, এই 4 নম্বরটা। কী করবে বুঝছো তো? না বললে আগে ওইটাই করবা,
যেটা মানুষ না করে ওটাই তোমরা বেশি করে করো না, ওইরকমই আর কি, যে যেটা না করবে ওটাই করবা। নীল না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে না, তুমি বের করবা নীল হওয়ার সম্ভাবনা, তারপর 1 মাইনাস নীল হওয়ার সম্ভাবনা, এই যে 1 মাইনাস নীল হওয়ার সম্ভাবনা। নীল হওয়ার সম্ভাবনা কত? 10 ডিভাইড বাই তোমার 42, এই যে 1 মাইনাস 10 ডিভাইড বাই 42, পারবা আশা করি। তারপর দেখো কি বলছে, যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি 3-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 3-এর গুণিতক এবং মৌলিক। তাহলে 3-এর গুণিতক কারা কারা? 1 থেকে 20-এর মধ্যে 3-এর গুণিতক কে কে? 3 আছে, 3-এর নামটা 6, 9, 12, 15, তারপর 18। আর মৌলিক সংখ্যা কারা কারা আছে? 2, 3, 5, 7, 11, 13, একটু আগে আমরা লিখছি 17, 19। বলছে 3-এর গুণিতক আবার মৌলিকও, এটা কি একমাত্র 3ই না? 3-এর গুণিতক আর হচ্ছে মৌলিক সংখ্যা, এটা কি শুধুমাত্র 3ই না? বাকি 3-এর গুণিতক যেগুলো, এগুলো একটাও কি মৌলিক সংখ্যা? একটা তো মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের অনুকূল ঘটনা কয়টা? 1 থেকে 20-এর মধ্যে সংখ্যা কয়টা আছে? টোটাল 20টা। আর আমার অনুকূলে কয়টা আছে? একটাই, শুধুমাত্র 3। তাহলে একটাই উপরে দিয়ে দিবা, মানে 1 ডিভাইড বাই 20। তাহলে এটা হচ্ছে ডি। আশা করি বুঝবার পেরেছ। পরেরটা দেখো কি বলছে, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? ভাইয়া জুলাই মাস কত দিনের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে জুলাই। আচ্ছা একটা জিনিস সিস্টেম তো জানো, যে হাতের যে কড়াগুলোর এই যে এটাকে আমরা বলি 31 দিন, আর এই যে নিচের যে পার্টটা এটাকে বলি আমরা 30 দিন। এগুলো শিখছো না বাচ্চাকালে? তাহলে জানুয়ারি 31 দিনের, ফেব্রুয়ারি তো 30 দিনও না, 31 দিনও না, 28 দিনের আর কি, যাই হোক এটা এক্সেপশনাল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আবার 31 দিনের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আবার কিন্তু এই যে এই উঁচা জায়গার মধ্যে চলে আসছে। তো জুলাই হচ্ছে 31 দিনে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 31, নিচে আমরা 31 দিলাম টোটাল ঘটনা। বলছে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে টোটাল বৃষ্টি হয়েছে কত দিন? 16 দিন। তাহলে 12 জুলাইয়ের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে? অনুকূলে কয় দিন আছে? 16 দিন, তাহলে 16 হয়ে যাবে। তাহলে 16 ডিভাইড বাই 31, এই হচ্ছে আমাদের খ নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছে ভাইয়ারা? আচ্ছা এই 46 নাম্বারটা অ্যান্সার তোমরা দাও তো। এটার অ্যান্সার তোমরা দাও দেখি কাদের বুদ্ধি কেমন। এই 46 নাম্বার এটার অ্যান্সার তোমরা নিজেরা বলো, এটা আমি বলবো না, মানে বলবো পরে বলবো, শুরুতে তোমরা ট্রাই করো। রাখাল বলছো খ হবে, এ হে হে হে, বি 36-এর বি। আরে সাবরিন বি, সবাই বলছো বি, ভেরি গুড, ভেরি গুড। দেখি কি অবস্থা। এত সহজ যদি হইতো তাহলে কি আমি বলতাম যে তোমরা বলো? এটা মাথায় আসে নাই? সবাই কিন্তু বি বলতেছো, ভেরি গুড। উম্মে আতিয়া, ওকে। শাহিন খাতুন বলছো এ, আচ্ছা খানাম বলছো এ। খাদিজা বলছো ভি, ওকে। শামসুন নাহার বলছো বি। আচ্ছা বি এর মধ্যে একটু বেশি ভোট পড়তেছে। নিপা বলছো আবার এ, মানে বি আর এর মধ্যে হচ্ছে মারামারি চলতেছে। ওকে, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, যে সালটা দেওয়া আছে এই সালটা কি ধরনের সাল? লিপ ইয়ার কিনা? এই 2000-কে কি আমি 4 দিয়ে ভাগ করতে পারি? দেখো 2000-কে 4 দিয়ে ভাগ করলে তোমার কত হবে? 500 পাবা না? রাইট, 500 পাচ্ছ তো, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না? তো এই সালটা কি লিপ ইয়ার না? আমরা কি জানি লিপ ইয়ারে, ভালো করে দেখো ফেব্রুয়ারি মাস দেখেই লাফাই আমরা যেন 28 না বলে দেই। ফেব্রুয়ারি মাস অ্যাকচুয়ালি 28 দিনের হয়, কিন্তু লিপ ইয়ার হলে কত দিন হয়? 29 দিনে হয় না?
তাহলে এটা কত হবে 29 হবে, আর 5 দিনে যে 5 উপরে। এই ভুলটাই তোমরা করবে, এই জন্য আমি বলছি যে ভাইয়া তোমরা বলো, তোমরা সবাই খ বলছো বেশিরভাগই, অনেকে এ বলছো, ভেরি গুড। এই ভুলটা পরীক্ষায় কি আর করবা জীবনে? পরীক্ষা আসলে অবশ্যই চেক করে নেবেন এটা লিপিয়ার কি লিপিয়ার না। আর কি ভুল হবে তোমাদের কখনো? ইনশাল্লাহ হবে না, আশা করি। আর হবে কখনো ভুল? সবাই বলো ভাইয়া নাকে ধরলাম, আর ভুল করবো না। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, যে বলছে একজন লোকের ভ্রমণের সম্ভাবনার প্রবাবিলিটি ট্রি নিচে দেওয়া হলো। যে লোকটা ঢাকা থেকে কুমিল্লা বাসে যায়, এটা সম্ভাবনা হচ্ছে 3/7। কুমিল্লা বাসে যায় না, এটা সম্ভাবনা হচ্ছে তোমার 4/7। আমাকে কি বলছে? লোকটি কুমিল্লায় বাসে নয়, তাহলে বাসে নয় মানে হচ্ছে 4/7 হবে। এবং আছে, এবনের জন্য গুণ দিব। সিলেটে ট্রেনে কুমিল্লা বাসে নয় মানে এই পথে সে গেছে, কুমিল্লা থেকে ট্রেনে যাবে, সিলেটে ট্রেনে যাওয়ার জন্য এই পথে যাবে, এই পথের জন্য কত হবে? 5/9 হবে। জাস্ট এটাকে ক্যালকুলেট করে ফেলবা, 4/7 ইন্টু 5/9 মাথায় রাখবা। এই এবং এর জন্য আমরা গুণ দিব, তাহলে কত হচ্ছে 20/63। কোথায় আছে? এই যে 4 নম্বরটি কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তোমরা সবাই, তোমাদেরকে আমি এই জন্য 10 মিনিট আগে ছুটি দিয়ে দিচ্ছি, 10টা বাজার। তোমরা সবাই পানি টানি খাও, পানি টানি খেয়ে এক্ষুনি ফারহান ভাইয়ার বাংলা ক্লাসে জয়েন হয়ে যাও। ঠিক আছে ভাইয়ারা, সবাই এক্ষুনি পানি টানি খেয়ে ফারহান ভাইয়ের বাংলা ক্লাসে জয়েন হয়ে যাও। অলরেডি কিন্তু আমরা আজকে অনেকটা ক্লাস করে ফেলেছি। ওকে, ফারহান ভাই কি লাইভ শুরু করে দিচ্ছে? ইয়েস। সবাই বুঝতে পারছো কিনা এটা বলো, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর সবাই পানি টানি খেয়ে এক্ষুনি একটু পরেই ফারহান ভাই লাইভ শুরু করে দিবে। সবাই ফারহান ভাইয়ের বাংলা ক্লাসে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও বাবুরা। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা ওকে রাখাল ধার। আচ্ছা ভাইয়া, চলো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানাও, আর মোটামুটি সব কিছু বুঝতে পেরেছো কিনা এটাও একটু আমাকে বলো। আমি তোমাদেরকে একটু পরে এইটার পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা আমার ভিডিওর নিচে পিডিএফটা পেয়ে যাবা। তোমরা একটু খুঁজো, কমেন্টে খুঁজলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? তো সবাই একটু আমাকে জানো ক্লাসটা কেমন লেগেছে। আমি আর 2-1 মিনিট তোমাদের কমেন্ট পড়েই ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে ফেলবো। আরও কতক্ষণ ভাইয়া? এই তো শেষ হয়ে গেল তো, আর নাই, জাস্ট এখন একটু কিছুক্ষণ গল্প করে ক্লাসে ছুটি দিয়ে দিব। দেখছো আমার মাথা থেকে কত চুল পড়ে। আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পানি খেয়ে এখনই বাংলা ক্লাসে জয়েন হয়ে যাও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।